নবীন বরণের দিন মির্জা কুঠির। অনেকক্ষণ ধরে মিহুর জন্য সোফায় বসে অপেক্ষা করছে মেহেরাব। মিহুর কখনো এত সময় লাগে না। আজ ডাকার কারণ হলো মিহু ক্লাসিক্যাল ডান্স করবে, তার জন্য লেহেঙ্গা পরছে। নীল রঙের লেহেঙ্গার সাথে ম্যাচ করে চুড়ি, মাথায় তাজা গোলাপের খোপা, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল। তৈরি হয়ে নিচে নেমে এলো মিহু। মেহরান পরনে কফি কালার জিন্স ও শার্ট, চোখে কালো চশমা, সিল্ক চুলগুলো কপালে পড়ছে। দেখতে বেশ সুন্দর লাগছে, কিন্তু মিহুকে আরো বেশি ভালো লাগছে। তুই কোথায় যাবি হুলো বিড়াল? তোদের কলেজে বিচ্ছু। কেন? যেতে মন চাইছে তাই। বিনা দাওয়াতে মানুষ আমাদের কলেজে এলাও করি না। তোকে কে বলেছে আমি বিনা দাওয়াতে যাচ্ছি? তোকে কেউ দাওয়াত দিলে তো যাবি, দাওয়াত ছাড়া কি কারণে যাস? লজ্জা করে না? আমাকে রাজ ও জান যেতে বলেছে। কেন, ওদের থালা বাসন মাজার মানুষ কি কম পড়ে গেছে তাই তোদের দিয়ে পূরণ করবে? ওই তোকে কে বলছে? আমায় যেতে বলেছে বলে যাচ্ছি। ওরা অনেকবার অনুরোধ করেছে। ইস কি শেষরা, তোর মতো শেষরা একটাও দেখিনি। বলছে বোধহয় 1 প্যাকেট বিরিয়ানি দেবে, সেই 100 টাকার বিরিয়ানির লিগে দৌড় পড়াইছে আমাদের কলেজে যাইব। আব্বে তেরি তো। খবরদার কাছে আসবি না, ওই খামচি দিমু কিন্তু। তুই তারা একবার দেখ তোকে কি করে। মিহু দৌড়ে বাইরে চলে গেল। ওর পেছনে পেছনে মেহেরাবও চলে গেল। কিছু দূর যেতেই মেহেরাব ওর বোনের হাত খপ করে ধরল। এবার কোথায় যাবে বিচ্ছু? কলেজে হুলো বিড়াল। আগে তো মার খেয়ে নে, তারপর যা। আমার শোনো ভাই, লক্ষ্মী ভাই, তুমি আমার কত ভালো ভাইও। আমি আর তোমার কিচ্ছু কমো না, হাতটা ছাড় না, ব্যথা পাইতেছি তো। মাখন লাগিয়ে কাজ নেই, আমি তোর ওই মন বুলানো কথায় বলতেছি না। সর না, নাহলে আমি চিৎকার করে বাপিরে ডাকমু। যাকে খুশি ডাকতে থাক, কেউ শুনবে না। দেরি হয়ে গেল তো, স্যার আমারে। যা, এবারের মতো ছেড়ে দিলাম, পরের বার কিন্তু রক্ষা নেই তো। বাইকে ওঠ। তোর বাইক নিয়ে যা, আমার বাইক নিবি কেন? কথা বেশি না বলে বাইকে ওঠ, তা না হলে তোকে রেখেই চলে যাব। বুঝছি তো, এত কথা কোস কেন? রাজজান আর ওদের বন্ধুরা আজ অনেক সকালে এসেছে। কত কাজ বাকি আছে, সবকিছু গুছিয়ে নিচ্ছে। সবার পরনের পাঞ্জাবি, কেউ পাঞ্জাবির সাথে জিন্স, কেউ বা পাজামা পরেছে। নিবরাজের মনটা আজ খারাপ গতকালের ঘটনার কারণে। ওর বন্ধুরাও গতকাল পার্টিতে ছিল। রাজ আর নীল পাঞ্জাবির সাথে সাদা জিন্স পরেছে, আইজান পার্পল কালার পাঞ্জাবি আর কালো জিন্স পরেছে। দুজনকেই সুন্দর লাগছে। দোস্ত, রাজের ব্যাপারটা আমি কিছু বুঝলাম না, সব মাথার উপর দিয়ে গেল। কি বুঝলি না? রাজ, তোর সাথে গতকাল ওই মেয়েটা এমন করলো কেন? ওকে প্রথম কোনো মেয়ের সাথে এভাবে কথা বলতে দেখলাম। তোরা মাঠে গিয়ে ঘাস খা, গরুও তোদের থেকে বেশি ভালো বুঝে। এই কথা কেন বললি? বুঝি নাই তাই বলেছি। কোনো জায়গায় মারামারি করতে গেলে তো 2 লাইন বেশি বুঝিস, আর এই সামান্য বিষয় বুঝিস না। সত্যি তোদের মাথার গোবর ঠাসা। বলবি তো মেয়েটা রাজের কি হয়? বউ হয়। এখনো হয়নি, তবে ভবিষ্যতে হবে। তার মানে রাজ ওই মেয়েটাকে পছন্দ করে? ঠাসা এতক্ষণে গাধাকো মাথার বুদ্ধি খুলছে। বলিস কি, কবের থেকে? 3 বছর আগের থেকে ওই মেয়েকে মানে মিহুকে রাজ পাগলের মতো ভালোবাসে। সত্যি? জি হ্যাঁ। এই কারণে রাজ কখনো কোনো মেয়ের দিকে তাকাতো না, কোনো মেয়েকে ওর পাশে ঘেঁষতে দিত না। এবার বুঝলাম। রেমন, তুই আগের থেকে সব জানতি, আমাদের কিছু বললি না কেন? তোদের কি করে বলবো, আমি তো জানছি ওই অ্যাক্সিডেন্টের পর থেকে। পুরো ঘটনা যদি খুলে বলতি, 3 বছর আগে থেকে রাজা কাউকে ভালোবাসে, আর আমরা সেটা জানি না। জি হ্যাঁ, এত অবাক হওয়ার কিছু হয়নি। তোরা ভালো করে জানিস, ভাই কারোর সাথে নিজের পার্সোনাল বিষয় শেয়ার করে না। পুরো ঘটনা বেশি ডিটেলসে বলতে পারবো না, সংক্ষেপে বলছে। আইজান সংক্ষেপে 3 বছরের আগের কথা খুলে বলল, যা শুনে সবাই ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এরকম মেয়েও হয়? বাপ রে, কি ডেঞ্জারাস মেয়ে। আগেই বলছি ওর সাথে লাগতে যাবি না, তাহলে রাজ তোদের কি করবে তা তোরা ভালো করেই জানিস। আমরা ভুলেও লাগতে যাব না ভাবির সাথে। আমরা ভুলেও লাগতে যাব না বাবির সাথে, বরঞ্চ চোখে চোখে রাখবো। সব খবর দিব তোদের।
কিসের খবর দিবি তোরা? তোরা এখানে আর আমি সারা কলেজ খোঁজে মরছি, আর তোরা এই জায়গায় কিসের গোলমিটিং করছিস? নিবরাজের গলার আওয়াজ পেয়ে সবাই পিছনে ঘুরল। রাজ 2 হাত গুজে চোখ ছোট ছোট করে ওদের দিকে তাকিয়ে আছে। তুই তো আমার বন্ধু মনে করিস না। এই কথা কেন বললি? বন্ধু যদি হতাম তাহলে ভাবের কথা একবার হলেও আমাদের বলতি। তোদের ভাবি হয়েছে, আর বাপ নিতে হবে না। 3 বছর ধরে ডুবে ডুবে জল খাচ্ছিস, অথচ কিছুই বলিসনি। জান, আমি সব বলে দিছি। আমি নিজের কথা কারোর সাথে শেয়ার করি না, তা তো তোরা জানিস। তারপরও ভেবেছিলাম সময় হলে সব বলে দিব। সেই সময় কি এখনো হয়নি? সবই তো জেনে গেছিস। আমি এখন আর নতুন করে কি বলবো? আমি কখনো মেরুনের কথা এই জন্য বলি নেই, কারণটা হলো আমার শত্রুর অভাব নেই। কেউ যদি জানে মেহু আমার দুর্বলতা, তাহলে এই দুর্বলতার সুযোগ নিয়ে ওর ক্ষতি করবে। আমি চাই না আমার জন্য মেহুর গায়ে সামান্য ফুলের টোকাও লাগুক, তাই তোদের কিছু বলেনি। রাজ ভাই, তুই সাবধানে থাকিস। যে মেয়ে, বাবারে, তোকে নাকি আবার হসপিটালে ভর্তি করে। 3 বছর আগে নাকি অনেক নাকানি চৌবানি খাইয়েছে। এইবার বুঝেছি, কপালের ওই কোণার দাগটা ভাবি ধাক্কা দিয়ে মাথা পাঠিয়ে করেছে, তাই না? একদম ঠিক। কেউ অনেক হয়েছে, চুপ কর এবার। দেয়ালেরও কিন্তু কান আছে। এসব কথা ছেড়ে কাজে মন দে। তুই ভাবিকে নিয়ে কোনো চিন্তা করিস না, তার সব খবর আমরা এনে দেব। হয়েছে, চল। ওরা একসাথে কলেজের ভেতরের দিকে চলে গেল। নিবরাজ ঠিক কথাই বলেছে, দেয়ালেরও কান আছে। গাছের আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ ধরে ওদের কথা খুব মনোযোগ সহকারে শুনছিল। সেও চলে গেল তার বসকে খবর দিতে। দ্য টিম অফ র্যাম্বো এর সবাই চলে এসেছে, শুধু মিহু ছাড়া। মেয়ে 3 জন শাড়ি পরেছে। মিহু শাড়ি সামলাতে পারে না বলে কখনোই শাড়ি পরে না। ওদের 7 বন্ধুর 7টি আলাদা প্রতিভা আছে। যেমন কিরণ পড়ালেখায় ভীষণ ভালো, সায়েম ভালো ছবি আঁকতে পারে, রুশান গান গাইতে দক্ষ, আফরা বিউটিশিয়ানের কোর্স করেছে, মিহু ক্লাসিক্যাল ডান্সে এক্সপার্ট, রিম রক ডান্স নাকি জানি ওই যে ব্যাঙের মতো লালাইন না ডান্স করতে পারে। আসলে ওইটাকে ডান্স বলে কিনা তাতে আমার সন্দেহ আছে। আভা ভালো গল্প লিখতে পারে। আজ রুশান অনুষ্ঠানে গান গাইবে, রিম রক ডান্স করবে। রক ডান্স তো শাড়ি পরে করতে পারবে না, তাই আলাদা ড্রেস নিয়ে এসেছে। কিছুক্ষণ পরে মিহু ও মেহরাব বাইক নিয়ে সোজা কলেজের ভেতরে ঢুকলো। সেটা দেখে আরিফ ও নিশীত দৌড়ে নিবরাজের কাছে চলে এলো। রাজ, দেখে যা কি হয়েছে। কি হয়েছে? তোর হবু বউ মানে আমাদের ভাবি একটা ছেলের সাথে বাইকে এসেছে। নিশীতের কথা শুনে নিবরাজের মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। চল তো দেখি। সামনে এগিয়ে গিয়ে নিবরাজ মেহরাবকে দেখে নিশীতের মাথার পেছন থেকে জোরে একটা চড় বসিয়ে দিল। কি হয়েছে, মারছিস কেন? বেদশ্যামরা, ওইটা আমার সুমন্তি, মানে মেহুর বড় ভাই। মেহরাব নিবরাজকে দেখে বাইক নিয়ে ওর সামনে এসে থামলো। মিহু আগে থামলো, তারপর মেহরাব সামনে গিয়ে রাজকে জড়িয়ে ধরলো। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইও, আমার ফ্রেন্ডদের সাথে আছি, তোর কোনো দরকার হলে আমাকে কল দিস। নিবরাজ মিহুর দিকে হা করে তাকিয়ে আছে। অনেকদিন পর ওকেই সাজে দেখলো, একদম নীলপরি। তার নীলপরিকে দেখে মনের মাঝে গতকালের সব রাগ হাওয়া হয়ে গেল। মিহু চলে গেল। মুখটাকে বন্ধ কর। তোর বোনকে যতবার দেখি ততবার ক্রাশ খাই, আমার কি দোষ বল? বেশি খাস না, নয়তো বদ হজম হবে। সবাই একসাথে উচ্চস্বরে হেসে উঠল। মিহু কোনো দিক না থেকে সোজা নিজের গ্রুপের সামনে দাঁড়ালো। সায়েমকে পা থেকে মাথা পর্যন্ত দেখে রুকুজকে জিজ্ঞেস করলো, কি সাইম, তুই এসব কি পরে আইছিস? কেন, আমার সুন্দর লাগছে না? লাল শার্ট, লাল প্যান্ট, লাল জুতো, চশমা পর্যন্ত লাল। তুই কি লাল রঙের থিকা ডুব দিয়েছস? পুরো জোকার। লাল মন্দর ফেল। আমার সুন্দর লাগতেছে দেখা দো কি তোকে হিংসা লাগতেছে? তোরা জানোস রাস্তার সব মেয়ের আমার দিকে হাঁ কইরা তাকিয়ে ছিল। তাকাই তো থাকবোই, সবাই ভাবতেছিল এই লাল বান্দরটা কোন চিড়িয়াখানা থেকে সুইট আইলো। এখন তো তোমরা কয় ভাই আমার সুন্দর লাগতেছে তো? নিজের ঠোল নিজে পিটাস কে?
অন্য কেউ পিটাইলে তোর ভাঙ্গা ফেলাইব। ওরে ধর তো। ওরে নিয়ে সারের সামনে সাইরা দিয়ায়, আমাদের আর কিছু করতে হইব না, যা করার সারাই করব। আমি একটা জিনিস চিন্তা করতেছি। কি ব্যাপার? আমার বাপে আমার ভাইয়ের লিগা নাইজেরিয়া থিকা যে লাল কুত্তাগুলি আনছে ওইগুলারে সাইরা দিয়া সাইমরে ওদের খাঁচায় ভাইরা। খবরদার, একদম না। এই সিরিয়াস মুহূর্তে আফারা মিহুর সামনে এগিয়ে এসে ওকে বিউটি পার্লারে জ্ঞান বিতরণ করা শুরু করলো। হির, তোর কাজলটা আর একটু গাঢ় হলে ভালো হতো, ছুরিগুলো আর একটু হালকা, ড্রেসটা সুন্দর লাগছে। তোর মাথার খোপাটা যদি আর একটু উঁচু করতে তাহলে সুন্দর লাগতো। তোর বাম গালে ওটা কি? মনে হচ্ছে পিম্পল। কোনো সমস্যা নেই, ওটার সমাধানও আমার কাছে আছে। তুই কি চুপ করবি? না মানে আমি তোকে আইডিয়া দিচ্ছিলাম আর কি। রাগ করিস না হির। বড় বিউটিশিয়ান হয়ে গেছিস তুই। দাঁড়া, আজকে তোর জরিনা বানাইয়া থালা বাসন মাজামু, তারপর দেখমু তোর এই বিউটি পার্লারের বড় বড় ডায়লগ কই যায়। ওই ওরে ধরতো, কলেজের পেছনে দিকে কাজের মহিলা থালা বাসন ধুইতেছে, ওরে ওই জায়গায় বসাই দিয়ে আসি। তার আগে আফরা উল্টো দিকে দৌড় দিল। ধরতে পারলে সত্যি ওকে দিয়ে মিহু থালা বাসন মাজাবে। ওরা ভালো করে জানে মিহু যা বলে তাই করে। স্কটল্যান্ড বিশাল বড় অফিসে একটা রুমে মিটিংয়ে ব্যস্ত ধূসর চোখের ছেলেটি। মিটিংয়ের মধ্যে বেশ কয়েকবার তার মোবাইলে কল এলো, বারবার কেটে দিল সে। মিটিং শেষ করে নিজেই আবার কল ব্যাক করলো। কি ব্যাপার জিসান, এত বারবার কল দিচ্ছিলে কেন? আমি বারবার কল কেটে দিচ্ছিলাম, তারপরও তুমি দিয়ে যাচ্ছ। তোমাদের না আমি বলেছি মিটিংয়ে থাকতে আমি কখনো কল ধরি না। সরি বস, আসলে আমি বুঝতে পারিনি। কি খবর বলো? তোমাকে না বলেছিলাম আমার হীরের আরও ছবি চাই, তুমি এখনো পাঠাওনি কেন? আসলে বস এর মধ্যে মনে ছিল না। চিন্তা করবে না, আজকে পাঠিয়ে দেব। আজ কলেজের নবীন বরণ অনুষ্ঠান, তাই মিহু খুব সুন্দর করে সেজে এসেছে। আমি ক্যামেরাম্যানকে ঠিক করে রেখেছি মিহুর ছবি তোলার জন্য। গুড, ভেরি গুড। কিন্তু তুমি ওকে নাম ধরে ডাকবে না, ভাবি বলবে। শুনেছো কি বলেছি? মনে রাখবে। জি বস, তবে একটা ব্যাড নিউজ আছে। কি ব্যাড নিউজ? নিবরাজ। ওয়েট, এই নিবরাজকে? খান কোম্পানি ও কলেজের ওনার নিবিড় খানের ছেলে? জি বস। নিবরাজ তো আমাদের প্রতিদ্বন্দ্বী পক্ষ, ওদের সাথে আমাদের বিজনেসের ক্ষেত্রে ফালাস শত্রুতা চলছে। নিবরাজও তার ভাই আইজান নাকি দেশে ফিরেছে। ওদের কলেজে তো হীর ভর্তি হয়েছে, কিন্তু নিবরাজ কি করেছে? তেমন কিছু নয় বস। তাহলে? নিবরাজ মিহুকে ভালোবাসে। হোয়াট? জি বস, গত 3 বছর ধরে রাজ মানে নিবরাজ ভাবিকে ভালোবাসে? তোমায় কি বলো? ওদের বন্ধুরা এই বিষয়ে কথা বলছিল, আমি গাছের আড়ালে লুকিয়ে শুনে নিয়েছি। আমি ওকে ছাড়বো না, তবে তোমরা চিন্তা করো না, হীর শুধু আমার, ও আমারই থাকবে। শুধু নিবরাজকে ওর জীবন থেকে সরিয়ে দিব না। চুপ করে থাকলে হবে না, এবার গেম টেস্ট করতেই হবে। ঠিক আছে বস, আমি রাখছি। রাখো, ওই জায়গায় সারাদিনের খবর আমাকে দিও। জিহান কেটে দিল। ধূসর চোখের ব্যক্তিরা টেবিলে থাকা সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিল। সামনে থাকা যাবতীয় জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো। আজও কলটা কেটে জিহান বাঁকা হাসি দিল। আগুন লাগিয়ে দিয়েছি তোর মনে মিস্টার, অনেক হিসাব বাকি আছে তো, তবে সেই পর্যন্ত তোর গোলামি করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তুই নিবরাজের ক্ষতি করবি? হাউ ফানি। নিবরাজের গায়ে তোর একটা আছড়ো আমি পড়তে দিব না, আর ওর ক্ষতি করবি তুই? হাউ ফানি। জিহান নিজের মনে বিড়বিড় করতে করতে তার কাজে ছুটে গেল। মুখের মধ্যে তার এক টুকরো বাঁকা হাসি। কারো সর্বনাশ ঘনিয়ে এসেছে, তবে সেই সর্বনাশ নিবরাজের নয়। কলেজে স্টেজের সামনে চেয়ারে দ্য টিম অফ রেইনবো এরা সবাই বসে আছে। স্যারদের উপদেশ আর বকবকানি অসহ্য লাগছে, তারপরে উঠতে পারছে না। ওদের সাথেই রাজ, জান, মেহরাব ও তাদের দল বসে আছে। মিহুর সাথে রাস বসেছে, বসেও থাকতে পারছে না, আবার উঠতেও পারছে না। আজকের প্রধান অতিথি নিবিড় খান, বিশেষ অতিথি জীবন খান। মিহুর বাবাও তাদের সাথে আছে। মিহু কিছু সময় পর পর বিরক্তির সাথে হাই তুলছে। ধুর, ভাল লাগে না।
এই জায়গায় পূর্তির মতো পয়সা বকবকানি সহ্য করার কোনো মানেই হয় না। যেতেও পারতেছি না, সাথে নিউরা চিনি মশলা বইসা রয়েছে, ধূর চাই অসহ্যকর। সরেও নাই এইটা, কালকে যে হাতের মধ্যে চিপা ধরছিল তাও শরম নাই, আজকে আমার সাথে আইসা বইসা রয়েছে। ইচ্ছে তো করতেছে হাতের মধ্যে জোরে কামড় দিয়া একটা ফালাই। নিজের মোবাইল টিপতেছে আর আমার এই বকবকানি শুনাইতেছে। জীবনটা তেজপাতা হয়ে গেল রে এই স্যামরার লিগা। কি এত বিড়বিড় করে? আমার বকবকানি সহ্য হইতেছে না, প্লিজ আমাদের এখান থেকে যেতে দিন। এখান থেকে এক পা নড়লে পায়ের মধ্যে বাড়ি দিব। চুপচাপ বসে থাকো, এটাই তোমার শাস্তি। গতকাল আমার হাত চিপা দিছিল না, সেই জন্য আজকে তুমি এসব সহ্য করবা। মিহু আর কথা বলল না, চুপচাপ চেয়ারে মাথা হেলান দিয়ে রাখলো। ঘুমে ওর চোখ বুঝে আসছে। মিহুর বেশি বকবকানি শুনলে ও বেশি কাজ দেখলে ওর ঘুম ধরে। এক সময় রাজের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। পাগলে মেয়ে, এই হইচই মাইকের আওয়াজে কিভাবে ঘুমিয়ে গেল? হ্যাঁ, সত্যি 1 লাখের মধ্যে একটা হবে ওর মতো মেয়ে। নিবরাজ মিহুর মুখে আসা বেবি চুলগুলো কানের নিচে গুঁজে দিল, তারপর কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। পেছন থেকে মেহরাব জোরে চিৎকার করে বলল, রাজ, এটা পাবলিক প্লেস, যা করার একটু ভেবেচিন্তে করিস। এতদিন পর আমার বোনকে পেয়ে আবার মাথা গুলিয়ে ফেলিস না। রাজ মুচকি হাসলো। ও যে কত খুশি এখন, ওর মিহু আজর কাঁধে মাথা রেখেছে। এর চেয়ে বেশি খুশি আর কিসে হতে পারে? বিষয়টা চোখ এড়ালো না নিবির খান ও ফাহিম মির্জার থেকে। আমরা বোধ হয় এইবার বন্ধু থেকে বেহায়া হতে চলেছি। কেন? রাজ ও মিশুকে দেখেছিস? দেখলাম তো। আমার ছেলে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না, কোনো মেয়েকে নিজের ত্রিসীমানায় ঘেঁষতে দিই না। সেই ছেলে কাঁধে তোর মেয়ে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর আমার ছেলে কোনো রিয়াকশনই নেই, আপন মনে মোবাইল চালাচ্ছে। এতে সব কিছু বোঝা যায়। তোদের যদি মিহুকে পছন্দ থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। আমার রাজকে ভীষণ পছন্দ। আমার কোনো আপত্তি নেই। আমার ছেলে যাকে পছন্দ করবে আমরা তার সাথেই বিয়ে দিব বলে ঠিক করে রেখেছি। এখন সে যদি তোর মেয়েকে পছন্দ করে আমাদের কিসের আপত্তি? তারপরেও রাজার মা রাজি থাকলে হবে। এবার বুঝেছি, এই জন্যই আমার ছেলে অন্য কাউকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। তুই যা ভালো বুঝিস তাই কর, আমিও এর মধ্যে পরিবারের সবার সাথে কথা বলে দেখব। ঠিক আছে। অনেকক্ষণ পর মিহুর ঘুম ভাঙল। ঘুমের মধ্যে মিহু রাজের ডান বাহুটাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। মিহু ঘুমে থাকতে রাজ অনেকগুলো ছবি তুলে নিয়েছিল। কে জানে কবে আবার এমন সুযোগ পাবে। ঘুম ভাঙতেই মিহু দেখলো এখনো বকবকানি থামেনি। মিহু কিছুটা বিভ্রান্ত হয়ে রাজের হাত ছেড়ে দিল, তারপর উঠে চলে গেল দ্য টাইম অফ রেমবোর কাছে। কয়েক ঘন্টা পর এর মধ্যে নবীনবরণ শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মিহু কিছু সময় ধরে খেয়াল করেছে একটা ক্যামেরাম্যান শুধু ওরই ছবি তুলছে। মিহু আস্তে করে চেয়ার থেকে উঠে গেল, সাথে বাকি 6 জন। বাইক থেকে হকি স্টিক নিয়ে এলো, তারপর ওই ক্যামেরাম্যানের পেছনে গিয়ে দাঁড়ালো। কোথায় গেল ম্যাডাম? তো এইদিকেই উঠে এলেন। হঠাৎ ক্যামেরাম্যানকে মিহু পেছন থেকে স্টিক দিয়ে 2-3টা খোঁচা দিল। পেছনে ঘুরে তাকাতেই, অনেকক্ষণ ধরে খেয়াল করছি আমার ছবি তুলছে, ঘটনা কি? কোনো ঘটনা নেই ম্যাডাম। টুশান, সাইম, কিরণ, বস বলেন। ওইটারে উঠে কলেজের পিছনে নিয়ে আয়, অনেক হিসাব নিকাশ আছে। ওরে মিহুর ছবি তোলার মজা বোঝাম। ওকে, তোরা যা, আমরা আসতেছি। মিহু ভ্রু নাচিয়ে চোখের ইশারা করলো। 3 জন মিলে ধরে জোর জবরদস্তি করে ক্যামেরাম্যানকে কলেজের পেছনে নিয়ে গেল। মিহু একটা উঁচু টিলার উপর বসলো, ওর সামনে ছেলেটাকে দাঁড় করানো হলো। ছবি কে তুলতে বলছে? আমি জানি না ম্যাডাম। সত্যি করে বল, তা না হলে এই স্টিক দেখছস, এটা দিয়ে মাথা ফাটামো। এবার ক্যামেরাম্যান সত্যি সত্যি ভয় পেয়ে গেল। ছেলেটার বয়স বেশি নয়, 24 কি 25 হবে। আমি চিনি না। একটা ছেলে আমাকে কিছু টাকা দিয়ে আপনাকে দেখিয়ে দিল আর ইমুয়ের নম্বর দিয়ে গেল। বলেছে ছবি তোলা শেষ হলে ছবিগুলো ওই নম্বরে পাঠিয়ে দিতে। দেখতে রুশান কতগুলো ছবি তুলছে। রুশান ক্যামেরাম্যানের হাত থেকে ছো মেরে ক্যামেরাটা নিয়ে ছবি দেখতে লাগলো। হির, এই বেড়ার তো বহুত ছবি তুলছে। ডিলিট করে দে আর যা গিয়ে ডাইপার নিয়ে আয়। কি ডাইপার? ডাইপার দিয়ে কি করবি? ওরে পড়ামো, ওর শ্বাস কি করে হয় আমার ছবি তুলে? ডাইপারে অনেক দাম, 5 পিস 200 টাকা।
উন্নত মানেরটা আর কি? কিপটা জানি কোন হাকার। এতগুলা দিয়ে কি করবি? বাকিগুলো তোগো পড়ামো। ডাইপার স্যার, আমার ব্যাগে শাড়ি আছে, ওইটা দিয়া কাম চালা। আমি তো শাড়ি চেঞ্জ করে ফেলছি। আচ্ছা দে। ম্যাডাম, আমাকে মাফ করে দিন, আমি আর আপনার ছবি তুলব না। আমি এক্ষুনি চলে যাচ্ছি। মাফ করতে পারি এক শর্তে। কি সত্য? তুমি এই শাড়িটা পরবা আর আমরা তোমার ছবি তুলমু। না ম্যাডাম, আমি পারবো না। তাহলে মাম্মা আমগো হিরো তোমারে হসপিটালে ভর্তি করব। বেশি ভাইবো না মাম্মা, জলদি কও। যদি রাজি হইয়া যাও তাহলে শুধু শাড়ি পরাইয়াই কয়েকটা ছবি তুলো, আর যদি রাজি না হও তাহলে শাড়ি পইরা সারা কলেজ ঘোরামু। কোনটাই রাজি আসছো? ছেলেটা প্রথম শর্তে রাজি হয়ে গেল। সায়েম, কিরণ, রুশান মিলে ছেলেটাকে শাড়ি পরাচ্ছে। আফরা বলে দিচ্ছে কি করে পরাতে হয়। শাড়ি পরানো শেষ হলে ওরা সবাই মিলে ছেলেটার সাথে অনেকগুলো ছবি তুলল। তারপর শুধু ক্যামেরাম্যানের ছবিগুলো যে ছেলেটা ইমুয়ের নাম্বার দিয়েছিল সেই ছেলের নাম্বারে পাঠিয়ে দিল। অনেকগুলো ছবি তুলেছে ছেলেটার। আফরা কিছুক্ষণ ছেলেটাকে শাড়ির আঁচল মেলে ধরতে বলে, আবার ঘোমটা দিয়ে দেয়, আবার অন্য স্টাইল করতে বলে। হঠাৎ সেখান দিয়ে আইজান যাচ্ছিল, ওদেরকে দেখতে পেয়ে এদিকে চলে আসলো। ওদের সামনে এসে ক্যামেরাম্যানের এই অবস্থা দেখে চোখ কপালে তুললো। ঠিক কি হচ্ছে এখানে? ছবি তোলা হচ্ছে। ওকে শাড়ি পরিয়েছে কেন? ও হিরের ছবি তুলছে, তাই আমরা ওকে স্পেশাল ভাবে সাজিয়ে ছবি তুলছে। আরো ওকে। এই ছেলে, তুমি শাড়ি খোলো। হ্যাঁ, তুমি শাড়িটা খোলো, কারণ এই শাড়িটা এখন আইজান খানকে পরানো হবে। জি, কারণ তিনি এখন আমাদের ডিস্টার্ব করতে আসে এই নিউটিউদটা, তাই এখন ওকেই শাড়ি পরাবো। ওদের সাথে কথা বলার ফাঁকে ক্যামেরাম্যান শাড়ি খুলে ওর ক্যামেরা ও মোবাইল নিয়ে দৌড়। একবার কলেজ গেটের সামনে এসে থামলো, তারপর একটা রিক্সা রেখে তার মধ্যে চড়ে বসে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাপ রে, কি মেয়ে রে বাবা! যেমন মেয়ে তেমন তার ফ্রেন্ড। আমি আর এই কলেজে পা রাখছি না। আর একটু সময় থাকলে আমাকে শাড়ি পরিয়ে সারা কলেজ ঘোরাতো। বড্ড বাঁচা বেঁচে গেছি। অন্যদিকে আইজান ক্যামেরাম্যানকে বাঁচিয়ে দিয়ে নিজে বিপদে পড়ে গেছে। কি বললাম সাইম, রোশন, কিরণ, কানে কি শুনতে পাসনি? আমার সাথে লাগতে আসার মজাটা বুঝিয়ে দেব। ধরোকে শাড়ি পরি সারা কলেজ ঘোরাবো। একদম না, তোমরা তিনজন আমার কাছে আসবে না। ছেলে তিনজন সামনে এগোতেই যান পিছন দিক দিয়ে দৌড় দিল, সোজা নিবরাজের সামনে চলে গেল। ওরা সাতজন হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। কিরে, কি হয়েছে? সব দোষ তোর। আমি আবার কি করলাম? কে বলেছিল ওই অ্যানাকোন্ডাকে খুঁজে আনতে? আমি বলেছি তো, কি হয়েছে? বাপরে, আর কিছু সময় থাকলে আমার মান সম্মানের 13টা বাজিয়ে দিত। কি হয়েছে বলবি তো? আইজান সবাইকে পুরো ঘটনা খুলে ফেলল। ওরা প্রত্যেকে উচ্চস্বরে হেসে উঠল। ভালোই হতো তোকে শাড়ি পরা দেখতাম। আমি এর মধ্যে তোকে কল্পনাও করে ফেলেছি দোস্ত। থাকো, তোমাদেরই তো দিন, তোমরা হাসবে না তো কে হাসবে? মনে রাখিস, দিন সবার সমান যায় না, আমারও দিন আসবে। কিছুক্ষণ পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো। সবার প্রথমে মিহু ক্লাসিক্যাল ডান্স করলো। রবীন্দ্রসঙ্গীতে খুব সুন্দর করে নাচলো। নিবরাজ, মেহরাব, আইজান সবাই অবাক। মিহু এত সুন্দর করে নাচতে পারে সেটা কারো জানা ছিল না। ওয়াও, ফ্যান্টাস্টিক! এত সুন্দর করে নাচছে কি করে? আমি নিজেও নাচ কয়েকবার দেখেছি, কিন্তু আজকেরটা বেস্ট। সাপ যদি বিনের তালে নাচতে না পারে তাহলে পারবেটাকে? চুপ কর, নে মোবাইলটা ধর, সামনে গিয়ে ভিডিও করে নিয়ে আয়। আমি যাব না, আমাকে হয় নাচের মধ্যেই হকি স্টিক ছুঁড়ে মারবে, নয়তো শাড়ি পরিয়ে ঘোরাবে। কথা কম বল, জলদি যা। ধমকাস না, সবসময় বাস খাওয়ানোর জন্য আমাকেই দেখিস। আইজান স্টেজের সামনে গিয়ে ভিডিও করতে লাগলো। মিহু নাচের মধ্যে সায়েমকে চোখ দিয়ে কিছু একটা ইশারা করলো। সায়েম আইজানের সামনে এসে দাঁড়ালো। এখানে কি করছেন? দেখতে পাচ্ছ না ভিডিও করছে, ডিস্টার্ব করো না। আপনার কি শাড়ি পরে সারা কলেজ ঘোরার ইচ্ছে আছে? একদম না, কে বলেছে আমি ভিডিও করছে? আমি তো আমার ছবিগুলো তুলছিলাম। কি যে বলো না তুমি। ও আচ্ছা, ওইদিকে গিয়ে তুলুন। আইজান সামনে থেকে চলে গেল। মিহুর নাচ শেষ হলো। সবার করতালিতে মুখরিত হয়ে উঠল পুরো প্যান্ডেল। নাচটা সবার পছন্দ হয়েছে। রাজ তো এখনো ঘরের মধ্যে আছে। ও জানতো মিহু একমাত্র সবাইকে হসপিটালে ভর্তি করতে হবে। মিহুর নাচ শেষ করে রুশান গিটার হাতে স্টেজে উঠে গেল। রুশানের গান শেষ হলে রিম স্টেজে উঠে গেল। কিছু সময়ের মধ্যে ওর রক ডান্স শুরু হয়ে গেল। ভাই,
ঘোড়াটা আমার লাফাচ্ছে কেন? এই নাচ এরকমই। ভাই, এটাকে নাচ বলে? তুই যদি এটাকে নাচ বলিস তাহলে অ্যানাকোন্ডাটা কি ছিল? ওইটা ক্লাসিক্যাল ডান্স আর এইটা রক ডান্স। আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহর কত কিছু যে দেখাবে। এই মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু নাচ দেখে আমার সব পছন্দের তল্পা গুটিয়ে মনে হয় পালালো। দ্য টিম অফ রেমবো এর কেউই এই ডান্স পছন্দ করে না। পুরো টিম কানে আঙুল দিয়ে বসে আছে। ওই, ওরে কেউ ধরতো, ওর তো লাফাইয়া স্টেজ ভেঙে ফালাইবো। ওরে ফালাইতে দে। ব্যাংক তো নতুন পানি পাইলে ফালাই বই। আর সহ্য হইতাছে না। থামতে কো এইডারে। কান দুইটা ঝালাপালা হয়ে গেল। হির, এই বিচ্ছিরি ডান্স আর সহ্য করতে পারছি না, বন্ধ করতে বল। আমারে কস কেন, আমি কি করবো? চুপচাপ সহ্য কর, কিছু করার নাই। অবশেষে রিমির বিখ্যাত ফালাইনা নাচ শেষ হলো। ওরা 6 জন বিরক্ত হয়ে গেছে, কিন্তু বাকি সবাই বেশ এনজয় করেছে। ভাই, তুই এটা গান শোনাবি? আমি পাগল হয়ে গেছিস? গাইলে সমস্যা কি? একটা গানই তো। আমি গান শুরু করলে দেখবি অর্ধেকের বেশি মানুষ প্যান্ডেল ছেড়ে পালাবে। নিউ ইয়র্ক থাকতে তো অর্কর গিটার দিয়ে মাঝে মাঝে গান করতে, এখন সমস্যা কি? রাজ, প্লিজ একটা গান শোনাবি? ঢং কম কর, জলদি যা। খবর থেকে তোর গান শুনি না, প্লিজ একটা শোনাবি? হবু ভাবির জন্য অন্তত গান শোনা প্লিজ। মিহুর জন্য একটা গান ধর। আচ্ছা আচ্ছা, গান গাইব। হয়েছে এবার শান্তি? নিবরাজ রুশানের কাছ থেকে গিটারটা হাতে নিয়ে স্টেজে উঠে গেল। ওই হিরোইনকে কি এখন গান গাইবো? আমারে জিজ্ঞাস কেন, আমি কি জানি? যেহেতু গিটার নিয়ে গেছে তার মানে গান গাইব। তাও ভালো, তোর ওই বাজে বিশ্রী নাচ তো নাচবো না। কি কইলি তুই? আমার নাচের অসম্মান করলি? তোর নাচের আবার অসম্মান? সম্মান থাকলে না ওইটার অসম্মান করব? সায়েমরা, তোরে তো আমি। থামবি তোরা, কি শুরু করলি? চুপ কর। এনকের গানটা শুনতে দে। আর একটা পেশালো কেউ পারিস না। নিবরাজ গিটার হাতে নিয়ে টুংটাং আওয়াজ করে সুর ঠিক করে নিল। কলেজের সব মেয়েরা রাজের দিকে হা করে তাকিয়ে আছে। রাজ মিহুর দিকে তাকিয়ে গান শুরু করলো। তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারায়, তুই চাইলে বল আমার সঙ্গে চল, ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজবো দুজনায়, অভিমানী মন আমার চাই তোকে বারে বার, অভিমানী মন আমার চাই তোকে বারে বার, তাই বলি আয় রে ছুটে আয়। রাজ মিহুর দিকে তাকিয়ে পুরো গান গেয়েছে। মিহু মুগ্ধ হয়ে ওর গান শুনেছে। গানটা যেন মিহুকে ডেডিকেট করলো। চারিদিকে করতালিতে মুখরিত হয়ে গেল। তালির শব্দে মিহুর ধ্যান ভাঙল। বাহ, ভালো গান গাইতে পারে তো নেবরাজ চিনি মশলা। আমি তো জানতাম সবসময় চিনির মতো ঝাল ব্যবহার করতেই পারে না, এখন দেখি বেশ ভালো গানও গাইতে পারে। আমার মনে হচ্ছিল মিহু আমার সাথে বসে আছে আর আমি গিটার বাজিয়ে ওকে গান শোনাচ্ছি। আমি ভাবতে পারিনি গান গাইতে পারবে ভাবে। বুঝতে হবে, প্রিয়তমার দিকে তাকিয়ে কোন খেয়ালে গিয়েছে নিজেও জানে না। হয়েছে তো, এবার চুপ কর। আরও কতগুলো নাচ গান হয়ে অনুষ্ঠান শেষ হয়ে গেল। তারপর সে যার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। স্কটল্যান্ড। রাতের সময় ধূসর চোখের ছেলেটা রেগে জিহানকে বারবার কল দিচ্ছে, কিন্তু জিহান কল তুলছেই না। বেশ কিছু সময় পর জিহান কল করলো। কোথায় ছিলে? কতগুলো কল দিয়েছি। সরি বস, আসলে আমি ওয়াশরুমে গিয়েছিলাম। তুমি কার ছবি পাঠিয়েছ? কেন বস? মিহুর না মানে ভাবির। ফাজলামি পাইছো? কোন ছেলেকে শাড়ি পরাইছো সেই ছবি পাঠিয়েছ? বলছো হীরের ছবি। ওয়েট বস, আমি দেখিনি। তুমি না দেখিয়েও ছবি পাঠিয়েছো? ডিসকাস্টিং। আসলে বস, ক্যামেরাম্যান আমাকে ছবি পাঠিয়েছিল, আমি ভালো মতো না দেখিয়ে আপনাকে সেন্ড করে দিয়েছি। জিহান ছবি চেক করতে গিয়ে তো চোখ চড়ক গাছ। এটা তো ক্যামেরাম্যান, ওকে শাড়ি পরিয়ে ছবি পাঠালো কে? ক্যামেরাম্যানকে ছবি তোলার জন্য জিহানই টাকা দিয়েছিল, আর মিহুরা ক্যামেরাম্যানের শাড়ি পরা ছবি জিহানকে পাঠিয়েছে।
জিহান তাড়াহুড়ায় ছবি না দেখেই তার বসকে পাঠিয়ে দিয়েছে। নিজের মনে হেসে উঠল জিহান। ও জানে এই কাজ মিহুর ছাড়া আর কারো নয়। হ্যালো বস। হ্যাঁ বলো। এই কাজ আর অন্য কারো নয়, ভাবি করেছে। ওই ছেলেটা ক্যামেরাম্যান, ভাবি বোধহয় ছবি তুলতে দেখে ফেলেছে, তাই ওকে শাড়ি পরিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে দিয়েছে। ইন্টারেস্টিং। এই না হলে আমার হির। ওকে বাই। 2 দিন পর কথক। রুশান সারা কলেজ দৌড়াচ্ছে, খুশিতে নয়। ওর পেছনে হকি স্টিক হাতে মিহু আছে। রুশান আগে, মিহু পেছনে। রুশানকে হাতে পেলে আজ হসপিটালে পাঠাবে। কারণ হলো গতকাল রুশানের খালাতো ভাই মিহুকে দেখতে গিয়েছিল। কিভাবে জানি রুশানের মোবাইল থেকে ওর খালাতো ভাই ছবি দেখেছিল। সব খবর নিয়ে সোজা মিহুদের বাড়ি উঠেছে। মির্জাবাড়ি কেউ বিষয়টা জানতো না। ছেলে পক্ষেও মিহু স্টিক দিয়ে দৌড়ানি দিয়েছে। এখন পালা রুশানের। রুশান রাজ ও জানের সামনে গেল মিহুর হাত থেকে বাঁচতে। একে আমাকে বাঁচান। কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছ কেন? বস আমাকে বাঁচান, না হলে আমি আজ হসপিটালে ভর্তি হব। আরে ভাই, বলবি তো কি হয়েছে? হির আমাকে স্টিক নিয়ে দৌড়ানি দিয়েছে। কেন? ততক্ষণে মিহু হকি স্টিক হাতে ওদের সামনে চলে এলো। রাগে ওর মুখ লাল হয়ে আছে। যদি ভালো চাস এদিকে আয়, তোর আজকে আমি আলু ভর্তা বানাবো। হির বই না, আমি সত্যি কিছু জানি না। কি জানিস না? হ্যাঁ, কি জানিস না সেটা পরে দেখা যাবে। আগে তুই এদিকে আয়। আসবো না, আসলেই তুই মারবি। না মারুম না, তোরে আদর করমু। জলদি এদিকে আয়। মিহু রুশানের দিকে এগিয়ে যেতে নিলে রুশান নিবরাজের পেছনে লুকালো, আর মিহুর এক হাত রাজ খপ করে ধরে ফেললো। শান্ত হও মেহু, কি হয়েছে আমাকে বলো। ছাড়ো না মাই, ওকে তো আমি চাটনি বানাবো। কি হয়েছে বলবে তো? ওর খালাতো ভাই গতকাল আমাকে দেখতে গিয়েছিল। ওর মোবাইল থেকে আমার ছবি দেখছে। ওর ভাইকে তো স্টিক দিয়ে দৌড়ানি দিয়েছিলাম, ধরতে পারি নাই। ধরতে পারলে নাক ফাটাতাম। ওর ভাইকে কিছু করতে পারি নাই তো কি হয়েছে? এখন ওর মাথা ফাটামো। ওর এত বড় সাহস! বস আমি এসবের কিছু জানি না। আমার খালাতো ভাই কখন আমার মোবাইল থেকে ছবি দেখেছে, কখন গিয়েছে, কি করেছে কিছু বলতে পারি না। তোরে তো আমি। তোমাকে আর কিছু করতে হবে না। কেন? তোমার হকি স্টিকটা দাও। তুমি আর কষ্ট করে ওর পিছনে কেন ছুটবে? তার চেয়ে আমার স্টিকটা দাও, ওর ব্যবস্থা আমি করছি। নিবরাজ রুশানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কথাগুলো এক নিঃশ্বাসে বলল, এই নিন তাহলে, আমি হয়রান হয়ে গেছি। রাজ মিহুর হাত থেকে স্টিকটা নিয়ে রুশানের পেছনে ছুটল। রুশান তার আগেই ভোর দৌড়, প্রাণপণে ছুটছে সে। ও কে আর পায় কে? বাপরে, হিরের হাতে স্টিকের বাড়ি খেলে সামান্য মাথা ফাটতো, কিছুদিন পর ঠিক ভালো হয়ে যেত। এখন এনকের হাতে একটা বাড়ি খেলে আমি তো সোজা উপরে শিফট হয়ে যাব। ভাই রুশান ভাগ, নিজের জীবন বাঁচা, যান বাঁচানো ফরজ, মনে রাখিস। কয়েকদিন পর কলেজের প্রিন্সিপালের রুমে আজ খুব ভিড়। রুমের ভিতরে এক পাশে দাঁড়িয়ে আছে মিহু, আরেক পাশে নিবরাজ ও আইজান। চেয়ারে গম্ভীর হয়ে বসে আছে প্রিন্সিপাল সুমন রহমান। তার অপোজিট চেয়ারে বসে আছে দেশের নামকরা বিজনেসম্যান আবির চৌধুরী। পাশের চেয়ারে বসা তার একমাত্র ছেলে রিকি চৌধুরী। নাকে বিশাল বড় ব্যান্ডেজ করা, কপালের মাঝ বরাবর লাল টুকটুকে হয়ে আছে। মনে হচ্ছে কেউ মেরে নাক ফাটিয়ে কপালে দাগ করে দিয়েছে। মিহু চুপ করে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে না এখনকার কাউকে সে ভয় পাচ্ছে। কি ব্যাপার, সবাই চুপ করে আছো কেন? দেখ, ওই যে ওই মেয়েটা আমার নাক ফাটিয়েছে। এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার ছেলের গায়ে হাত তোলার? আমার ছেলেকে আমি কখনো ফুলের টোকা পর্যন্ত দেইনি, আর তুমি ওর নাক ফাটিয়ে এই হাল করেছো? ছেলের গায়ে ফুলের টোকা দেননি বলেই তো আজ এত বেশরম বেহায় নির্লজ্জ হয়েছে। এমন ছেলের জন্য আপার গর্ব করে কথা বলছেন, লজ্জা করে না আপনার? নির্ভয়ে একদমে কথাগুলো বলে থামল মিহু। হাউ ডেয়ার ইউ! জলদি তোমার বাবা কিংবা ভাই থাকলে তাদের কল করো, ইমিডিয়েটলি এখানে আসতে বলো। এইসব ছোটখাটো ব্যাপার আমি একাই হ্যান্ডেল করতে পারি, আমার বাপি কিংবা ভাইয়ের প্রয়োজন হয় না। তোমার সাহস কি করে হয় আমারও আমার ছেলের ব্যাপারে কথা বলতে? নিজে আমার ছেলের নাক ফাটিয়ে আবার বড় বড় ডায়লগ দিচ্ছ। ডায়লগ আমি নই, আপনি দিচ্ছেন। ওই রকম একটা নিচু মন মানসিকতার ছেলের জন্য কথা বলতে লজ্জা করে না? ওহো, লজ্জা করবে কি করে? আপনি নিজেই বোধহয় ওই রকম। আবির চৌধুরীর আগে সামনের টেবিলে ঘুষি মেরে দাঁড়ালেন। প্রিন্সিপাল সহ সকলের কলিজার পানি শুকিয়ে গেছে।
শুধু নিবরাজ ও মিহু নির্ভয়ে ঠায় দাঁড়িয়ে আছে। তুমি আমার উপর দিয়ে কথা বলছো? তুমি জানো আমি তোমার কি হাল করতে পারি? এমন অবস্থা করব তুমি মানুষকে নিজের মুখ দেখাতেও লজ্জা পাবে। তোমাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতে আমার জাস্ট কয়েক সেকেন্ড লাগবে। আবির চৌধুরীর কথা শুনে নিবরাজের মাথায় রাগে আগুন ধরে গেছে। রাজ হাত মুঠো করে রেগে সামনে এগিয়ে যেতে নিলে জান বাধা দেয়। যদি আজ এখানে কিছু হয় তাহলে কলেজের অনেক বড় বদনাম হয়ে যাবে। ড্যাড, ওকে তুমি ছাড়বে না। ওর কত বড় সাহস, ও আমার গায়ে হাত তুলেছে। আপনার মতো বড় টাকাওয়ালা মানুষরা এইসবই পারেন, শুধু পারেন না নিজের ছেলেকে মানুষ করতে। একটা মেয়ের কি করে সম্মান করতে হয় তা আপনারা জানেন না। সম্মান করবে তোমাকে? ইয়েস মিস্টার আবির চৌধুরী। দাঁড়াও, তুমি দেখো আমি তোমার কি করি। কি করবেন করুন, আমি কাউকেই ভয় পাই না। আমি তো কোনো অন্যায় করিনি। আপনার ছেলে আমার সাথে বদমাশি করতে চেয়েছিল, আমি তাই প্রতিবাদ করেছি। টাকা পাওয়ার আমাকে দেখাবেন না। আপনার মতো হাজারটা আবির চৌধুরীকে কেনার টাকা আমার বাপিও ভাইয়ার আছে। মিহু মামনি চুপ করো। কেন চুপ করতে বলছেন প্রিন্সিপাল স্যার? আপনারা ওনাকে ভয় পেতে পারেন কিন্তু আমি না। তার টাকা আছে বলে তার ছেলে আমার সাথে বদমাশি করবে আর আমি চুপচাপ মেনে নিব? কিছুতেই না। আমি অন্য 10টা সাধারণ মেয়ে নই। আবির চৌধুরী রেগে পকেট থেকে মোবাইল বের করে কাকে জানি কল করলো। প্রিন্সিপাল স্যার, আমাদের বিহুর কথা শোনা উচিত। মিহু মামনি, সেদিন কি হয়েছিল খুলে বলো তো। আমরা পুরো ঘটনাটা তোমারটাই জানতে চাই। ফ্ল্যাশব্যাক। কলেজ থেকে ফেরার পথে খুব বৃষ্টি হচ্ছিল। মিহুর বৃষ্টির পানিতে জ্বর চলে আসে, তাই ওর বাইকটাকে এক দোকানের নিচে দাঁড় করিয়ে নিজেও তার পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু বৃষ্টি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হালকা ভারী বর্ষণ চলছে, দোকানটাও বন্ধ, আশেপাশে কোনো মানুষ নেই। মিহু একা একটা মেয়ে রাস্তার পাশের দোকানে দাঁড়িয়ে আছে। ঠান্ডা বাতাসে বেশ শীত শীত করছে। হঠাৎ রাস্তা দিয়ে 4টা বাইক গেল। 4টা বাইকে 6 জন ছেলে ছিল। কিছু দূর গিয়ে আবার ইউটার্ন নিয়ে আবার মিহুর সামনে বাইক থামলো। বাইক থেকে ছেলেগুলো নেমে মিহুর সামনে গোল করে ঘিরে দাঁড়ালো। এতক্ষণে মিহু আনমনে বৃষ্টি দেখছিল আর না চাইতো নিবরাজের কথা ভাবছিল। একটা ছেলে কানের সামনে শীষ বাজালে ওর ধ্যান ভাঙে। পাশে তাকিয়ে দেখে ছেলে 6টাকে দেখে মনে হয় অনেকটা ভয় পেয়ে যায় মিহু, কিন্তু মুখে কোনো ভয়ের চিহ্ন রাখে না। তাদের প্রধান হলো রিকি চৌধুরী, পুরোই প্লে বয়, সারাক্ষণ মেয়ে নিয়ে পড়ে থাকে। কয়েকদিন আগে বিদেশ থেকে ফিরেছে। কি সুন্দরী, একা একা কার কথা ভাবছো? নিশ্চয়ই আমার কথা। আর ভাবতে হবে না, দেখো না আমি এসে পড়েছি। রিকির কথা শুনে মিহুর মাথায় রক্ত উঠে যায়, কিন্তু কোনো কথা বলে না। পা থেকে মাথা পর্যন্ত রিকিকে স্ক্যান করতে থাকে। মিহুকে দেখে মনে হচ্ছে সে তার কাঙ্ক্ষিত মানুষটাকে পেয়ে গেছে। এভাবে কি দেখছো ডার্লিং? একা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলে বাজে লোকেরা নজর দিবে। চলো তোমার পৌঁছেতেই। কথাটা বলে সবাই মিলে একটা বিদঘুটে হাসি দিল, যেটা দেখে মিহুর পিত্তি জ্বলে গেল। মনে মনে নিজের ইজ্জতের খুব ভয় করছে মিহু, কিন্তু মুখে সেই ভয়টা দেখাচ্ছে না। খুব শান্তভাবে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে রিকিকে দেখছে। আরে বেবি, এভাবে কি দেখছো? বোবা নাকি তুমি? কথা বলছো না কেন? চাইলে তুমি আমার সাথে রুম ডেট করতে পারো। তার জন্য আমি তোমায় বেশ বড় অঙ্কের টাকা দিব। বেশি না, জাস্ট 1 নাইট। কি বেবি, রাজি আছো তো? তুমি কিন্তু দেখতে হেভি হট, ইচ্ছে করছে এখনই। তার আগেই রিকির নাকে পরপর 2টা ঘুষি পড়ল। তারপর চুলের মুঠি ধরে গালে বেধড় চড় দিতে লাগলো ও বলল, হারামজাদা, আমাকে দেখে কি তোর পতিতা মনে হয়? রুম ডেট করবো তোর সাথে? বড় অঙ্কের টাকা দিবি আমাকে? এক রাত কাটাবো আমার সাথে? আমি দেখতে অনেক হট, তাই না? তোর সাহস কি করে হয় আমাকে এসব কথা বলার? একটা মেয়ে একা দেখেই মনে খারাপ ধারণা চলে এসেছে। তোর কি মনে হয় আমি রাস্তার মেয়ে আর 10টা মেয়ের মতো তোর কথা শুনে যাব? অনেকক্ষণ ধরে সহ্য করছি, কিছুই বলছি না বলে বেড়ে গেছিস। দেখ তোর কি হাল করি। রিকির সাথে থাকা বাকি 5টা ছেলে হা হয়ে তাকিয়ে আছে। ওরা পুরো বোকা বনে গেছে। কি হচ্ছে কি তা ওরা যেন কিছুই বুঝতে পারছে না। একটা মেয়ে তাদের বন্ধুকে মারছে, ওরা তা দেখে সামনে এগোতেও ভয় পাচ্ছে। মিহুর চোখ দুটো লাল হয়ে গেছে। রিকির চুলের মুঠি ধরে মিহু দোকানের সামনে থাকা সিমেন্টের পিলারের মধ্যে জোরে ঠুসা মারল। মাথা না ফাটলেও খুব জোরে ব্যথা পেল রিকি। ততক্ষণে বৃষ্টি অনেকটা থেমে গেছে।
রিকিকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে সোজা দৌড়ে বাইকে উঠল মিহু। এক মুহূর্ত দেরি না করে বাইক স্টার্ট দিল। দাঁড়িয়ে দেখছিস কি তোরা? ধর এই মেয়েটাকে, ওকে আমার চাই তো চাই। ওর সাহস হয় কি করে আমাকে মারে? ওর সাহস কি করে হয় আমাকে মারে? আমিও আবির চৌধুরীর একমাত্র ছেলে রিকি চৌধুরী, আমি ওকে ছাড়বো না। বাকি 5 ছেলে ধরতে যাওয়ার আগেই মিহু বাইক নিয়ে গায়েব হয়ে গেল। রিকি এক হাতে নাক ও অপর হাতে কপাল ডলছে, নাক দিয়ে রক্ত পড়ছে। আমি তো তোকে ছাড়বো না, একটা রাত তো তোকে আমার সাথে কাটাতেই হবে, তোকে আমি ঠিক খুশি নেব। পুরো ঘটনাটা দোকানের আড়াল থেকে দেখলো মিহুর ছোট ভাই, কিন্তু মিহু তাকে দেখেনি। মিহুর ছোট ভাইয়ের মুখে বিশ্ব জয় করা হাসি। তার বোনও নিজেকে রক্ষা করতে শিখে গেছে। সবসময় নিজের বোনকে ফলো করে সে। যখনই সে তার বোনকে রক্ষা করতে এগিয়ে যাবে, ঠিক তখনই মিহু অ্যাকশন সিন শুরু করে দিয়েছিল। সেও খুশি মনে সিনটা উপভোগ করলো। এই 2 দিনের মধ্যে মিহুর সব খবর নিয়ে ফেলে রিকি। তারপর ওর বাবাকে নিয়ে খান কলেজে এসেছে। যেমন ছেলে তেমন বাবা। ফ্ল্যাশব্যাক এন্ড। মিহুর মুখে এইসব কথা শোনার পর নিবরাজের চোখ লাল হয়ে গেছে। ইচ্ছে করছে এখনই গিয়ে রিকিকে গলা চেপে মেরে ফেলতে, কিন্তু কলেজের কথা হাত মুঠি করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ওর বাবা ও চাচা অনেক কষ্ট করে এই কলেজকে আজ ঢাকার নাম করা কলেজ করেছে। এখন যদি সিন ক্রিয়েট করে তাহলে পুরো কষ্ট বিফলে যাবে। এতক্ষণ ধরে দরজার সামনে দাঁড়িয়ে মিহুর সব কথা শুনছিল ওদের থানার নতুন সিনিয়র অফিসার। সব কথা শুনে ওর মাথায় রক্ত চড়ে গেছে। গায়ে পুলিশের পোশাক, বয়স 28, গায়ের রং হলদে ফর্সা, উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, চেহারাটা রাগি রাগি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, জিম করা বডি। আসতে পারি? সবার নজর পেছনের দরজায় গেল। মিহু অন্যদিকে তাকিয়ে আছে, তাই অফিসারকে দেখতে পেল না। আরে আসুন আসুন অফিসার, আমি তো আপনার জন্য অপেক্ষা করছি। অফিসার রুমের ভেতর চলে এলো। সে ঠায় দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে রেগে রিকি দিকে তাকিয়ে আছে। মুখ দেখা মনে হচ্ছে আজ রিকিকে কাজা চিবিয়ে খাবে। বসুন, আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য বসে রয়েছি। আপনাকে কল করে আমি আসতে বলেছি। আপনি কি দেখেছেন মিস্টার ঐশী মির্জা? অফিসারের নাম ঐশিক মির্জা। নামটা শুনতে মিহুর বুকটা ধক করে উঠল। এতক্ষণ পর সে ছেলেটার দিকে তাকালো, তারপর অবাক মুচকি এসে সবার সামনে দৌড়ে গিয়ে অফিসারকে জড়িয়ে ধরল। সবাই অবাক হয়ে গেল মিহুর কাণ্ডে। রাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এই দৃশ্য কোনোদিনও দেখতে হবে তা নিবরাজ জীবনেও ভাবতে পারেনি। মুহূর্তের মধ্যে চোখ দুটো টকটকে লাল হয়ে গেল, মাথা ঝিমঝিম করছে। সামনে থাকা চেয়ারটাকে সজোরে লাথি মেরে রুম থেকে বেরিয়ে গেল রাজ। পেছন পেছন আইজানও চলে গেল। আইজান তো ভয় শেষ। কে জানে নিবরাজ আজ বাড়ি গিয়ে কি করবে, সেটা একমাত্র আল্লাহই জানে। বিষয়টা মিহুর চোখ এড়ালো না। মিহু ঐশিককে ছেড়ে দিল। বড় ভাইও, তুমি কবে এলে বান্দরবন থেকে? ওইখানে গিয়ে তো আমাদের কথা ভুলে গিয়েছো। তুমি আমাকে একটু ভালোবাসো না, তাই তো কোনো খবর নাওনি। এখন এসেছো, তাও দেখা করতে আসোনি। তোমার সাথে আমি একটু কথা বলবো না? তুমি বোঝা হয়ে গেছো। তোমার ওই ছোট্ট বোনটাকে মনেই রাখোনি? এর আগে কতদিন আগে নাকি এসেছো, তাও আমার সাথে দেখা করতে আসোনি। কি একটা কাজ ছিল, তা করার জন্য কয়েক ঘন্টা সময় নিয়ে এসেছিলে, সেটা সম্পূর্ণ করে রাতেই চলে গিয়েছো। আমার সাথে দেখা করনি। আমাকে ভাই সব বলেছে। মিহু কথাগুলো বলে মুখটা ছোট বাচ্চাদের মতো করে গোমরা করে রাখলো, সাথে ঠোঁট উল্টে রাখছে। ঐশিক মুচকি হাসলো, তারপর পকেট থেকে বিশাল বড় বড় 5টা চকলেট বের করলো। এই নে ধর, এগুলো তোর। ধরবো না, খাবো না তোমার চকলেট। তুমি আমাকে একটু ভালোবাসো না, তুই অনেক পচা। ঐশিক মিহুর সামনে এক হাঁটু গেড়ে বসলো, তারপর এক হাতে চকলেট ও অন্য হাতে নিজের কান ধরলো। আশেপাশের মানুষ যে ওদের দিকে হা করে তাকিয়ে আছে, সেটাতে ভাই বোনের কারো কোনো মাথা ব্যথা নেই। আই এম ভেরি ভেরি সরি মাই লিটল অ্যাঞ্জেলে। আমার হিরো বোন কি আমার সাথে রাগ করেছে? আই এম রিয়েলি সরি সিস্টার। হিরো বোন দেখ, আমি কানে ধরছি তো, আমি তোকে সব খুলে বলবো। প্লিজ তুই রাগ করিস না আমার লক্ষ্মী বোনও। তোমার সাথে একটা কথাও বলবো না, কাটটি তোমার সাথে। সরি বললাম তো, আর কখনো এরকম ভুল হবে না, সত্যি বলছি। তোর প্রমিস? তুই জানিস না আমি তোর প্রমিস নিয়ে কখনো মিথ্যা কথা বলি না। মনে থাকবে তো? 100 বার থাকবে। দাও আমার চকলেট দাও। সরি, আজকে আসার সময় একটা দোকানে এই 5টা ছাড়া আর পাইনি। প্লিজ এই 5টা নে।
পরের পুরো 5 বক্স এনে দিব। ঠিক আছে, নো প্রবলেম। হচ্ছেটা কি? আমরা কি এখানে দাঁড়িয়ে ওদের নাটক দেখবো নাকি? পুলিশ অফিসার এই মেয়েটার ভাই। আবির চৌধুরীর কথা কানে না নিয়ে ঐশিকের থেকে চকলেটগুলো নিল। ঐশিক সবার সামনে এক হাত দিয়ে মিহুকে জড়িয়ে ধরল, তারপর কপালে ঠোঁট ছোঁয়ালো। মিহু ছোট বাচ্চাদের মতো খিলখিল করে হেসে উঠল। জানালা দিয়ে পুরো ঘটনা মনোযোগ সহকারে দেখল নিবরাজ, তবে রুমের ভিতরের কোনো কথা সে শুনতে পায়নি। ও যে কি রেগে আছে তা ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। রাগে ফুঁসতে ফুঁসতে গাড়ি নিয়ে চলে গেল। আইজানও পেছন পেছন আরিফের গাড়ি নিয়ে রাজকে ফলো করতে লাগলো। রাজ যা রেগে আছে তাতে নিজের যে কোনো সময় নিজের ক্ষতি করে ফেলতে পারে। সবার নজর এখন ওদের দিকে। মিহু ওর ভাইয়ের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে মুচকি হেসে বলল, বড় ভাইও তুমি এখনো বদলাওনি। কেন? আমি কিন্তু অনেক বড় হয়ে গেছি, এটা আমাদের বাড়ি নয়, কলেজ, আমাকে ছাড়ো। ঐশিক ঠোঁট হালকা হাসির রেখা ফুটিয়ে মিহুকে দিল ছেড়ে। হিরো বোন, তুই এখন এখান থেকে যা। কিন্তু কোনো কিন্তু নয়, যেতে বলছে যাবি। ও যাবে মানে? ও গেলে বিচার কি করে হবে? থামুন, সেটা আমি দেখব। মিহু কখনো ঐশিকের কথার অবাধ্য হয় না। পৃথিবীতে ওর বাপির পর এই ছেলেটার কথা শুনে মিহু শুনবে নাই কেন? ঐশিক ওকে অনেক আদর করে, ছোটবেলা থেকে ওকে আগলে রেখেছে। ঐশিক ওর মামাতো ভাই, লুবরা মির্জার একমাত্র বড় ভাই লাবিব মির্জার 2 ছেলে। বড় ছেলে ঐশিক মির্জা ও ছোট ছেলে ঋষিক মির্জা। লাবিব মির্জা দেশের নামকরা বিজনেসম্যান, বিখ্যাত মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক তিনি। কিন্তু ঐশিক তার ব্যবসা পছন্দ করে না, তাই সে আইন নিয়ে পড়ালেখা করেছে। বিদেশে ছিল কয়েক বছর, বিদেশ থেকে ফিরে পুলিশের চাকরিতে জয়েন করেছে, খুব বড় পদে নিয়োগ পেয়েছে। কয়েক মাস বান্দরবন ছিল, গত পরশু পোস্টিং হয়ে এখানে এসেছে। ঐশিক মিহুকে খুব ভালোবাসে, তবে সেটা নিজের ছোট বোনের মতো। ঐশিক কখনো মিহুকে নিজের বোনের থেকে কম মনে করে না। এক কথায় বলতে গেলে মেহরাবের থেকে বেশি কেয়ার করে ঐশিক মিহুকে। নিজের ছোট বোন না থাকায় ঐশিক ও ঋষিক দুজনে মিহুকে খুব ভালোবাসে। মিহু তেমন ওদের দুজনকে বড় ভাইও ও ছোট ভাইও বলে ডাকে। মেহরাবকে শুধু ভাইও বলে। মিহুর দিকে কেউ বাজে ইঙ্গিত করে আর তার খবর যদি এই দুজনের একজন পায় তাহলে তার 13টা বেজে যাবে। মেলার মধ্যে যে ছেলেটা অসভ্যতামি করেছিল মিহুর সাথে, সে ছেলেটাকে গোডাউনে নিয়ে 2 হাত কেটে দিয়েছিল ঐশিক, আর তার সাথে ছিল মেহরাব ও ঋষিক। ভেতরে কি হলো তার মিহু জানে না। বাইরে দাঁড়িয়ে মিহু ঐশিকের জন্য অপেক্ষা করছে। প্রায় 1 ঘন্টা পর মিহু দেখলো আবির চৌধুরী রাগে চোখ মুখ লাল করে বের হয়ে গেল। পেছনে রিকি মেহুর সামনে এসে দাঁড়ালো। আমি তোমাকে দেখে নেব, তোমার সর্বনাশটা আমি করবই করব। আরে যা রাস্তামাপ, তোর যা করার করিস। আমিও কি তোকে ভয় পাই নাকি? এতদিন আমার 1 ভাই ছিল, এখন 3 ভাই চলে এসেছে। আমিও দেখবো আমার 3 ভাইকে গোল খাবে, তুই আমার কি করে ক্ষতি করতে পারিস? বাড়ি গিয়ে বাপের কোলে বসে ফিডার খাইস, তাও যদি একটু বুদ্ধি খোলে। আমার সাথে লাগতে আসিস না, এর ফল ভালো হবে না। রিকি রাগে বিড়বিড় করতে করতে চলে গেল। ঐশিক সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে? কিছু না, আমাকে হুমকি দিয়ে গেল। আমি কি ওকে ভয় পাই নাকি? যত সব ফালতু ছেলে। হয়েছে, আর বকবক করতে হবে না। ওইখানে কি হলো বড় ভাইও? তা তোর না জানলেও চলবে, মন দিয়ে শোন। ফাজিল ছেলে মেয়েদের সাথে একদম মিশবি না। আচ্ছা বড় ভাইও। কি বললাম মনে থাকবে তো? ভাইও তো জানে না আমি এই দলের লিডার। কি হলো, হাসছিস কেন? কোথাও না তো। বাড়ি যাবে না? হ্যাঁ চল, অনেকদিন ধরে ফুপুমনিকে দেখি না। চলো। কিসে যাবা? আমার গাড়িতে যাবি? আমার বাইকের কি হবে? চিন্তা করিস না, আমার লোক পৌঁছে দিবে। ঠিক আছে চলো। ঐশিক আর মিহু গাড়িতে করে মির্জা কুটিরের দিকে রওনা দিল। খানভিলা, সারা রুমের একটা জিনিসও আসত নেই। ড্রেসিং টেবিল থেকে শুরু করে কাবার, সোফা, খাট সবকিছু তছনছ। মনে হচ্ছে একটু আগে এই রুমে টর্নেডো হয়েছে। ঠিক তাই, রাজ রুমের একটা জিনিসও ভালো রাখেনি। ছোট ফুলদানি, মগ, এমনকি টি টেবিলের সবকিছু ভেঙে ফ্লোরে পড়ে রয়েছে। এখানেই শেষ নয়, ড্রয়িং রুমের ওপর দিয়েও টর্নেডো গিয়েছে। গ্যারেজে 4টা গাড়ি ছিল, 2টো প্রাইভেট কার, একটা মাইক্রো, একটা হাইস। ওই 4টার সামনের পেছনের এমনকি জানালার কাজগুলোও ভাঙা। এই 4টার 13টাও রাজ বাজিয়েছে। ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে সবগুলো গাড়ির কাছে এলোপাথারি বাড়ি মেরেছে। ওর শরীরের অনেক জায়গায় কাজ ঢুকে রয়েছে। বাড়ির সবাই ভয়ে কাঁপছে। আইজান পর্যন্ত সামনে যেতে ভয় পাচ্ছে। রজনী বেগম তার ছেলেকে গত 26 বছরে এরকম রাখতে কখনো দেখেনি। নিবরাজ সবকিছু ভেঙে নিজের রুমের ফ্লোরে বসে রয়েছে।
এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে। বাড়িতে আইরিন, রজনীও আইজান, নিবিড়ও জীবন খান অফিসে। রাজের বাবা ও চাচাকে কল করা হয়েছে, তারা দুজনেই বাসায় আসছে। আইজান, কি হয়েছে আজ কলেজে? না মানে বড় মা হয়েছে কি? জান, ফোনিতা করিস না, কি হয়েছে বল। পাপা ও বড় বাবা আসুক, তারপর একসাথে বলবো। আমার ছেলেটাকে কখনো এত রাখতে দেখিনি। রাজের কি হলো আমি নিজেও বুঝতে পারছি না। দেখে আয় তো বাবা, নিজের কোনো ক্ষতি করে কি না। সারা বাড়ি তহস নহস করুক, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু ছেলেটা যেন নিজের কোনো ক্ষতি করে না। আমি দেখে এসেছি বড়মা। ভাই চুপ করে ফ্লোরে বসে রয়েছে। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠল। নিবিড় ও জীবন খান হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলো। ঢোকার পর কোনো কিছু বুঝতে বাকি রইল না। তুমি এসেছো রাজের বাবা? দেখো ছেলেটা বাড়ির কি অবস্থা করেছে, ও তো কখনো এমন করে না। রজনী বেগম স্বামীকে ধরে কেঁদে উঠলেন। নিবিড় খান সারা বাড়িতে চোখ বুলালেন, কোনো কিছু আর আস্ত নেই। জান, কলেজে আজ কি হয়েছে? আইজান সবাইকে পুরো ঘটনা খুলে বলল। নিবিড় খানের বুঝতে আর বাকি রইল না তার ছেলে কেন এসব করেছে। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। না বোঝার কিছু নেই রাজের মা, তোমার ছেলে পাগলের মতো মিশুকে ভালোবাসে, ওকে ছাড়া তোমার ছেলে বাঁচবে না। সবে তো মাত্র শুরু, আরো কত কিছু দেখবে। কি বলছো তুমি? বড়মা বড় বাবা ঠিক বলেছে। আমার ছেলে তো কখনো আমাকে কিছু বলেনি। ভাবি, রাজ কি কখনো কাউকে কিছু বলে? সেটা তুমি ঠিক বলেছো, রাজ কখনো কাউকে কিছু বলে না। রাজের বাবা, তুমি একটু ওর কাছে যাও, ওকে বুঝিয়ে বলো। ও যখন মিহুকে এত ভালোবাসে, তাহলে আমরা মিহুকে এ বাড়ির বউ করব। আমার কোনো আপত্তি নেই। তুমি কি পাগল হলে যে আমাকে ওর সামনে যেতে বলছো? তুমি জানো না রাজ যার সাথে রাগ, সে একমাত্র ওর রাগ ভাঙাতে পারে। আমি ওর সামনে যাই আর আমাকে হাসপাতালে ভর্তি করুক। তাহলে কি করবেন ভাইজান? মিহুকে আসতে বলো ভাইয়া। তাই করতে হবে জীবন। প্রথমে ফাহিমকে কল করে তারপর মিশুকে কল করব। নিবিড় খান ফাহিম মির্জাকে কল করে সবকিছু খুলে বলল। ফাহিম মির্জা মিহুকে নিয়ে আসতে বলল। ফাহিম মির্জার সাথে কথা শেষ করে মিহুকে কল করলো। মিহু দুপুরের খাবার খেয়ে নিজের রুমে গিয়েছে সবেমাত্র। ঐশী চলে গিয়েছে খাবার খাওয়ার পর। ও থাকতে চায়নি, ওর নাকি একটা জরুরি কাজ আছে। লুবরা মির্জা জোর করে রেখে দুপুরের খাবার খাইয়ে তবেই ছেড়েছে। রুমে যেতেই মিহুর মোবাইলে আননোন নাম্বার থেকে একটা কল আসে। ইচ্ছে না থাকলেও ধরল সে। আসসালামু আলাইকুম, কি বলছেন? ওয়ালাইকুম আসসালাম। মিহু মামনি, আমি তোমার নিবিড় চাচ্চু, নিবরাজের বাবা। ও সরি চাচ্চু, আমি চিনতে পারিনি। তুমি এখন কোথায়? বাড়িতে। কেন চাচ্চু, কোনো প্রবলেম হয়েছে? আপনার কণ্ঠ কিরকম জানি শোনা যাচ্ছে। মামনি, তুমি ইমিডিয়েটলি আমাদের বাসায় আসতে পারবে? এইখানে অনেক বড় ঝামেলা হয়েছে। কি হয়েছে? তুমি বাড়ি আসো, তারপর সব বলছি। প্লিজ তাড়াতাড়ি চলে আসো। মিহু কিছু বলার আগেই কলটা কেটে গেল। কি হয়েছে খান বাড়িতে? চাচ্চু মনে হলো অনেক নার্ভাস। আমি এক্ষুনি ওই বাড়িতে যেতে হবে। রাজ ভাই নিজের ক্ষতি করেনি তো? তখন তো দেখলাম খুব রেগে বের হয়ে গেল। মিহি কোনো মতে ওড়নাটা গলায় পেঁচিয়ে মাথায় একটা ঝুঁটি করে বাইক নিয়ে বের হয়ে গেল। খান বাড়িতে গিয়ে ওর চক্ষু চড়ক গাছ। সারা বাড়ি লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। বাড়ির সবাই সোফায় গালে হাত দিয়ে বসে আছে। মিহুর খুব ভয় লাগতে শুরু করলো। রাজের কিছু হয়নি তো? মিহুকে দেখে নিবিড় খান এগিয়ে আসতেন। এসো মিশু মামনি। চাচু, এবারে এই অবস্থা কেন? নিবরাজ ভাইয়া কোথায়? এই অবস্থা তোমার নিবরাজ ভাইয়া করেছে। ও এখন উপরে আছে। কলেজে কি হয়েছিল মামনি? ছেলেটা কে ছিল? কোন ছেলেটা? যাকে জড়িয়ে ধরেছিলে? চাচু, ওটা তোমার মামাতো ভাই ঐশী। তাকে আমি নিজের বড় ভাই হিসেবেই মানি। বড় ভাই আমাকে নিজের ছোট বোনের মতোই ভালোবাসে। ও কখনো আমাকে অন্য নজরে দেখে না। বুঝতে পারিছি। তুমি উপরে রাজের কাছে যাও, ও ভীষণ রেগে রয়েছে। আমরা কেউ সামনে যেতে সাহস করছি না। তোমাকেও কিছু করবে না। কিন্তু আমার ছেলেটা তোমায় পাগলের মতন ভালোবাসে মিহু, তুমি তা কেন বুঝো না? আজ তুমি অন্য একটা ছেলেকে জড়িয়ে ধরেছো বলো সারা বাড়ি লাখ লাখ টাকার জিনিস নষ্ট করেছে। কেন এমন করছো তুমি? কি নেই আমার ছেলের মাঝে?
তোমার কাছে আমার ছেলের যেন ভালো থাকে তাই চাইছি, প্লিজ ওর সাথে এমন করো না। জীবন, বাড়ি ভাঙচুর, জিনিসপত্র বের করে সেইখানে নতুন আবাসপত্র আনার ব্যবস্থা কর। কয়েক ঘন্টার মধ্যে আমি পুরো বাড়ি আগের মতো দেখতে চাই। কুইক, কাজে লেগে পড়। ওকে ভাইয়া, কয়েক ঘন্টার মধ্যে সব আগের মতো হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। কথা বলছো না কেন মিহু? মিহু মাথা নত করে রেখেছে। কি বলবে ও সবাইকে তাও নিজেও জানে না। ধীর পায়ে সিঁড়ি দিয়ে উঠে গেল। বাড়ির সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। রজনী বেগম মুখে আঁচল গুজে সশব্দে কেঁদে উঠলেন। মিহু রাজের রুমের বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরে কোনো জিনিস ভালো নেই। কাবার্ড, সোফা, ড্রেসিং টেবিল সব নিচে পড়ে আছে। কাজ ভেঙে সারা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ভেতরে ঢোকার মতো সাহস মিহু পাচ্ছে না। ভয়ে সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। নিবরাজ রেগে গেলে মিহু এমনিতেই ভীষণ ভয় পায়। অনেক কষ্ট করে এক পা দুপা করে রুমে ঢুকলো। রাজ এখনো ফ্লোরে পা ছড়িয়ে কপালে হাত রেখে বসে আছে। মাথাটা খাটের কোণার সাথে হেলান দেওয়া। মিহু আস্তে করে রাজের কাঁধে হাত রাখলো। জান, আমার আর ভালো লাগছে না, যা এখান থেকে। তা না হলে তোকে আমি কি করব আমি নিজেও জানি না। নিবরাজ ভাইয়া, আমি মিহু। মিহু নামটা শুনে হঠাৎ কি জানি হলো। এক ঝটকা মেরে মিহুর হাতটা ওর কাঁধের থেকে সরিয়ে দিল। তারপর নিজের দুই হাত দিয়ে মিহুকে শক্ত করে জড়িয়ে ধরলো। মুখে তার এক চিলতে হাসি ফুটে উঠল। নিবরাজ নিজের দুই হাত দিয়ে মিহুকে শক্ত করে জড়িয়ে ধরলো। মুখে তার এক চিলতে হাসি ফুটে উঠল। হঠাৎ নিবজারের মাথায় গলজের ঘটনা চলে এলো। চোখ দুটো রাগে দপ দপ করে জ্বলে উঠল। মিহুকে সে জড়িয়ে ধরে রেখেছে, সেটা মনে হয় তার রাগ যেন আগের থেকে 100 গুণ বেড়ে গেল। ধাক্কা মেরে মিহুকে ছাড়িয়ে হাত দিয়ে ওর গলা চেপে ধরলো। কেন এসেছিস এখানে? মায়া দেখাতে? বেরিয়ে যা এখান থেকে, তোকে আমার সামনে দেখতে চাই না। আমার কথাটা তোর ভাবতে হবে না। হ্যাঁ, দরদ দেখাতে এসেছিস? হ্যাঁ, চলে যা তুই। সহ্য হচ্ছে না আমার তোকে। কেন এসেছিস বল? ওই ছেলের সাথে কি টাইম পাস করা শেষ হয়েছে তাই আমার মন গলাতে এসেছিস? চাই না তোর ভালোবাসা, চাই না তোকে। তুই যাকে খুশি তাকে নিয়ে ভালো থাক, যাকে খুশি তাকে জড়িয়ে ধর। আমার কি? হ্যাঁ, আমি কষ্ট পেলে তো তুই অনেক খুশি হস, তাই না? তোকে আমি 3টা বছর ধরে পাগলের মতো ভালোবাসি। তোর কারণে আশেপাশে কোনো মেয়েকে ভিড়তে দিতাম না, যার ফলে আজও আমার কোনো মেয়ে ফ্রেন্ডও নেই। আর তুই তো খুব ভালো আছিস। আমি তো তোর জীবনের কাঁটা, তাই না? চিন্তা করিস না, চলে যাব তোর জীবন থেকে। তোকে ছাড়া তো বাঁচতে পারবো না, তাই তোর জীবন থেকে চলে যাওয়ার আগে নিজেকে শেষ করে দেব। তোর মুক্তি হয়ে যাবে আমার থেকে, এটাই তো চেয়েছিল তুই। তোকে ছুটি দিয়ে দেব সারা জীবনের জন্য। এদিকে মিহুর অবস্থা খারাপ। গলা চেপে ধরার কারণে শ্বাস নিতে পারছে না। রাজ ওকে ছেড়ে দিল। মিহু কাশতে লাগলো, চোখ দিয়ে পানি পড়ছে। হাত দিয়ে গলা ধরে রেখেছে। রাজ ব্যস্ত হয়ে উঠল ওর এই অবস্থা দেখে। মিহু, কি হয়েছে তোমার? খুব লেগেছে? দাঁড়াও, আমি পানি নিয়ে আসছি। তোমার কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেব না। আই এম সরি, আমি এত জোরে ধরতে চাইনি। নিবরাজ এক গ্লাস পানি নিয়ে এলো। মিহু পানি খেয়ে কিছুটা স্বাভাবিক হলো। এখন কেমন লাগছে? ভালো। নিবরাজ এক গ্লাস পানি নিয়ে এলো। মিহু পানি খেয়ে কিছুটা স্বাভাবিক হলো। নিবরাজ আস্তে করে উঠে বারান্দায় চলে গেল। মিহু অবাক হয়ে তাকিয়ে আছে। নিজেই গলা চেপে ধরলো, আবার নিজেই পাগল হয়ে গেল। কি রেখে কি করবে? মিহু রাজের পেছনে দাঁড়ালো। রাজ ভাইয়া, চলে যাও আমার সামনে থেকে। কিন্তু কোনো কিন্তু নাই, চলে যাও বলছি না চলে যেতে। কেন ডিস্টার্ব করছো? তোমাকে আমার চোখের সামনে আর 1 মিনিট দেখলে আমি নিজের ক্ষতি করে ফেলবো। আসবে না আমার সামনে। মিহু শব্দ করে কেঁদে উঠলো। ন্যাকা কান্না করে লাভ নেই, আমার মন গলবে না। বেরিয়ে যাও রুম থেকে, আমি জাস্ট তোমাকে সহ্য করতে পারছি না। লিভ মি অ্যালোন। মিহু 1 মিনিটও দাঁড়ালো না। কাঁদতে কাঁদতে খানবাড়ি থেকে বেরিয়ে গেল। নিজের বাড়ি গিয়ে দৌড়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। দরজায় পিঠে হেলান দিয়ে বসে কাঁদতে লাগলো। তুমি কি জানো, তোমায় কষ্ট দিলে আমার নিজের দ্বিগুণ কষ্ট হয়। আমি সবসময় তোমায় দূরে ঠেলে নিজেকে অপরাধী মনে হয়। এমন এক মুহূর্ত নেই যে আমি তোমার কথা ভাবিনি। সবসময় তোমার ভালো চাই। তোমায় কেউ কিছু বললে আমার কলেজে ছিঁড়ে যায়। তোমার দিকে কোনো মেয়ে তাকালে ইচ্ছে করে তার চোখ দুটো উপড়ে ফেলি।
এরপরও তুমি বলবে আমি তোমাকে কথা ভাবি না? এরপরও তুমি বলবে আমি তোমার কথা ভাবি না? তোমার জন্য আমার মনে কোনো ফিলিংস নেই। ভালোবাসা শব্দটা তো ঘৃণা করতাম, এখন আমি নিজে তোমার ভালোবাসার মায়ে পড়ে গেছি। এই ভালোবাসা আমায় সবচেয়ে কাছের মানুষকে অনেক দূরে নিয়ে গেছে, যে আর কোনোদিন ফিরবে না। আমি সেই বিশেষ মানুষটা তো আমাকে কথা দিয়েছিল কখনো আমায় ছেড়ে যাবে না, কিন্তু ও তো আমায় সবার আগে ছেড়ে চলে গেছে। তুমিও যদি ওর মতো চলে যাও, আমি চাই না তোমাকে আমার জীবনের সাথে জড়াতে। যদি তোমার ক্ষতি হয় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমার যে একটা বড় বদলা বাকি আছে, বদলাটা যে আমাকে নিতেই হবে। তোমায় আমার থেকে দূরিয়ে রাখার জন্য, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমার আর কোনো উপায় নেই। আই এম সরি, রিয়েলি সরি মাই রিপোরা চিলি মশলা। মিহু জোরে জোরে চিৎকার করে কাঁদছে, আর রাজ নিজের রুমে মুখ ঢেকে অঝোর ধারায় চোখের পানি ফেলছে। দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু দুজনেই দুই মেরুতে দাঁড়িয়ে আছে। চাইলেও পারছে না মিহু রাজকে নিজের মনের কথা বলতে। বলে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। তবে মিহুর যে একটা প্রতিশোধ বাকি আছে, তবে সেটা নিবরাজের ওপর নয়, অন্য কারো ওপর, যে তার সবচেয়ে প্রিয় মানুষটাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। 15 দিন পর আজ সাইমের জন্মদিন। ওর জন্য দ্য টাইম অফ র্যাম্বো এর সদস্যরা পার্কে অপেক্ষা করছে। মিহুর মন সেদিনের পর থেকে ভালো নেই। রাজার ব্যবহারে খুব কষ্ট পেয়েছে। মন ভালো করতেই আজ পার্কে এসেছে। এই 15 দিনের মধ্যে অনেক কাণ্ড ঘটে গেছে। 10 দিন আগে রিকির লাশ পাওয়া গেছে বুড়িগঙ্গা নদীতে। কেউ ওকে 13 দিন আগে তুলে নিয়ে গিয়েছিল, সোজা কপাল বরাবর শুট করেছে। এই ঘটনা নিয়ে গত 10 দিন ঢাকায় তোলপাড় হয়ে গেছে। মিহুর ওপর ঝড়ঝাপটা কম যায়নি। পুলিশের তদন্ত কম হয়নি মিহুকে নিয়ে। পরবর্তী দেখা গেছে মিহু এসবের কিছুই জানে না। মিহু বুঝতে পারছে না রিককে ওর জন্য মারতে হয়েছে নাকি ওর অন্য কারোর জন্য, কিন্তু কে মেরেছে সেটা জানে না। ঐশিক ওই সময় খুলনায় ছিল, তাই তাকে সন্দেহ করার প্রশ্নই ওঠে না। 10 দিনে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিছুটা। তাও গতরাতে আবির চৌধুরী মিহুদের বাড়িতে এসে মিহুকে শাসিয়ে গিয়েছে যে ওকে দেখে নিবে। মিহু এসবে মন খারাপের মেয়ে নয়। সায়েম পার্কে আসতেই সবাই ওকে আটা দিয়ে ভূত বানালো। এবার পালা মাথায় টিম ফাটানোর। সায়েমকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। মিহু ওর মাথায় একটা ডিম রেখে পকেট থেকে স্টিক বের করলো। সায়েম একদম নড়বি না, মাথার ডিম রাইখা জাস্ট একটা বাড়ি দিমু। যদি নরস তাহলে সোজা উপরে চলে যাবি। না, আমি মইরা যামু। আমি এখনো বিয়া করি নাই, তবু লাইগা একটা প্রেমও করতে পারি নাই। যে মেয়ে পটাইছি সেই মেয়ের হেয়ার স্টিক নিয়ে দৌড়ানি দিছে। পরের দিন মেয়ে আইসা ব্রেকআপ করে নিছে। বিয়ে করার অনেক শখ নাকি তোর? রুশানের লিগা সেদিন কলেজে যে মিনি হাতি পছন্দ করছিলাম, ও তো আর নিব না, তাই তোর জন্য যে মেয়ে আমরা চয়েস করলাম। তাহলে এটা ওর জন্য ফিক্সড করে দি। মিনি হাতির সাথে তোর বিয়া দিমু। না, আমি মইরা যামু, তাও মিনি হাতি বিয়া করমু না। রুশান কিরণ তোরা গিয়া মিনি হাতিকে উঠিয়ে নিয়ে আয়। আজকে সাইমের বিয়া দিমু ওই হাতির লাগে। তোরা যা, আমরা কাজে অফিসে আসছি। ওইটারে উঠায় আনতে গেলে আমরা নিচে চাপা পইরা গাইল্লা থাকবো, বিয়ে খাওয়ানোর হইব না। ওই স্যামরা তোকে কি কোলে কইরা উঠায় আনতে কইছি? তাহলে মিনি হাতির সামনে কতগুলো চকলেট দেখাবি, তারপর টিপির দর। হাতি তোগো পেছন পেছন আইয়া পড়বো, তাতে তোগো কষ্ট কইরা ওরে আনতেও হইব না। সাথে মিনি হাতির ওজন 2 থেকে 3 কেজি কইমা যাইব। না না, কিছুতেই না, আমারে খোল, আমি বাড়ি যামু। আরে স্যামরা, তোর বিয়াটা হইল আমগো পক্ষ থেকে তোর জন্মদিনের গিফট। লাগবো না তো গিফট, খালি বাস দাও তোমরা। আফরা ডিম দেস না কে, ওর মাথায় ফাটামু। মইরা যামু, ছাইরা দে, আমার হাত পা খোল। হির নে ডিম ধর। মিহু সায়েমের মাথায় ডিম রেখে স্টিক দিয়ে জোরে বাড়ি মারলো। বাপরে, মইরা গেছি রে ঠান্ডায়। সব অন্ধকার কে? এটা কোন জায়গায়, জান্নাত নাকি জাহান্নাম? এ বেটা চুপ খোল, কিছুই হয় নাই। আমি এত কাঁচা না যে স্টিকের বাড়ি ডিমে না লাগে তোর মাথায় লাগাবো। উই আর প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। সবাই কেচি দিয়ে লাল ফিতাটা কেটে উদ্ধার করে, আর আমি স্টিক দিয়ে ডিম ফাটাইয়া উদ্ধার করলাম। নে এবার তোরা শরীরের ডিম ফাটানো শুরু কর। সবাই মিলে ডিম দিয়ে সাইমের অবস্থা নাজেহাল করলো। বেচারা আগে থেকেই জানতো এমন কিছু হবে, তাই আলাদা ড্রেস নিয়ে এসেছে।
ড্রেস চেঞ্জ করে এলো। এবার রেস্টুরেন্টে চল, ট্রিট দিবি। দিমু না। কি কইলি? কিছু না, চল। আজকে বোধহয় আমার সবকিছু বন্ধ রাখতে হইব। পার্কের পাশে একটা বড় রেস্টুরেন্ট আছে, সেখানেই সবাই গেল। ভেতরে এক টেবিলে 7 জন বসলো। পরিবেশটা খুব সুন্দর। ঠিক ওদের কোনার টেবিলের দিকে নিবরাজ আইজান ওদের দলে বসে আড্ডা দিচ্ছে। অনেকদিন পর বের হয়েছে। রাজ ওই দিনের ঘটনার পর থেকে বেশি একটা কলেজে আসে না। তারপর আবার রিকির রহস্যজনক মৃত্যু। মিহু রাজদের কাউকে দেখেনি। ওর কোনাকুনি রাজ বসেছে। ওয়েটার! ইয়েস ম্যাম, এনি প্রবলেম? না, খাবারের মেনু দিন। এই যে ম্যাম, নিন, আপনি অর্ডার করেন। আপনি লিখতে থাকুন। জি ম্যাম, বলুন। চিকেন পিৎজা, নাগেট, চালিক কাবাব, ফ্রেঞ্চ ফ্রাই, হটগোট, চিকেন ফ্রাই, দই ফুচকা, লাচ্ছি, ম্যাঙ্গো জোর, চকলেট কেক, বার্গার, স্যান্ডউইচ, হালিম, সফট ড্রিঙ্কস, পেস্ট্রি, পনির, চিকেন রোল, চটপটি, ফালুদা। একদমই সবকিছুর নাম বলে থামলো মিহু। এত কষ্ট করে বলতে গেলে কেন? তার চেয়ে মেনুর সবকিছু অর্ডার করলেই পারতি। মাত্র কয়েকটার নাম বললাম, আরো তো অনেক কিছু বাকি আছে। কয়েকটা? আমারে আজকে ফকির বানাইবো পেটুক গুলে। ওয়েটার, আপাতত এই কয়টা নিয়ে আসুন, তারপর আরো মনে পড়লে বলবনি। ওকে ম্যাম। আরে কতগুলো খাবারের নাম মনে করে দে না তোরা। তুই তো সবগুলির নাম বলে দিছিস। এগুলো খেয়ে আনে, তারপর মনে করিস। আল্লাহ, তুমি আজকে আমার মান সম্মান বাঁচাইও। এত কিছু খাবি কেমনে তোরা? মুখ দিয়া খামো, না পারলে প্যাকেট করে বাড়িতে নিয়ে যাবো। খাদকগুলি এগুলো কি ওকে জামাইরে ফকির বানায় রাস্তায় ঘুরাইবো? ওদের কথা সব মনোযোগ সহকারে শুনছিল নিবরাজ ও তার বন্ধুরা। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। খাবারের তালিকার মধ্যে মনে হয় একটা নামও বাদ দেয় নাই, যা মিহু অর্ডার করে নাই। ভাই, মেনুতে বোধ হয় একটা নামও বাদ নেই, যা না কোনটা অর্ডার করে নাই। এটা কি পেট নাকি কুয়া? আমার তো মনে হয় তলা ছাড়া নৌকা। এত খাবার কেমনে খাইবো? রাজ, তোকে তো ফকির বানিয়ে ছাড়বো। নিবরাজ মুচকি হাসল। হঠাৎ মিহুর চোখ রাজার টেবিলের দিকে গেল। রাজকে দেখে ওর চোখ দুটো বড় বড় হয়ে গেল। সেদিন যা কাণ্ড করেছিল, নিশ্চয়ই আজও রাজ মিহুর সাথে রাগ করে আছে। দেখলে নির্ঘাত কোনো শাস্তি দেবে, এই ভেবে মিহু টেবিলের নিচে লুকালো। আরে হিরো, তুই কি করস? ওই সামরা, চুপ থাক। তুই টেবিলের নিচে পালাইতেছিস কেন? তোকে চুপ করতে কইছি আমি। মিহুকে টেবিলের নিচে লুকাতে নিবরাজ দেখেছে। ও বুঝতে পারলো না হঠাৎ মিহু এমন কেন করলো। তাই রাজ ওদের টেবিলের সামনে এসে দাঁড়ালো। মিহু অনেকক্ষণ ধরে টেবিলের নিচে বসে আছে। টেবিলের নিচ থেকেও দুটো ছেলেকে চলে যেতে দেখলো। ও ভাবলো রাজ চলে গেছে, কিন্তু নিবরাজ এখনো ওদের টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। রাজকে দেখে বাকি সবার মুখ বন্ধ হয়ে গেছে। ওরা ভয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। মিহু টেবিলের নিচ থেকে ময়লা ঝাড়তে ঝাড়তে বের হলো। যাক বাবা, বাঁচা গেল। নেংটি ওদের অনিবরা চিড়ি মশলা বিদায় হয়েছে, এবার শান্তিতে খাবার গেলা যাবে। তখনই আবার মিহুকে কনুই দিয়ে খোঁচা মারলো। মিহু এখন ওর সামনে থাকা রাজকে দেখেনি। ওই সামরা, খোঁজা বলস কেন? সামনে তাকা। সামনে কি দেখমু? একবার তাকা, তাইলে বুঝবি। মিহু সামনে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠল। নিবরাজ আইজান ও তার দল ওদের টেবিলের সামনে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে। এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কিছু সময় পর তারা মাঠে কাবাডি খেলতে নামবে। কি বললে তুমি আমাকে? আমি কিছু বলিনি। আমি নিবরাজ গুঁড়া মশলা। নিবরাজ গুঁড়ো মশলা না তো, নিবরাজ চিনি মশলা। কি বললে? আবার বলো। কই কিছু বলিনি তো। তারপর নিবরাজকে ক্রস করে পালাতে গেলেই নিবরাজ হাত ধরে ফেললো। কোথায় যাচ্ছ? বাড়িতে। এখানে বসো। না, আপনি মারবেন, থুরি বকবেন, আমি বসবো না। মিহুর কাণ্ড দেখে রাজা ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু হাসলে চলবে না। মুখ টিপে হাসি আটকিয়ে বলল, আমি রাগিও না, বসো এখানে। বসছি তো, হাত ছাড়েন। উফ, তুমি পালাবে? মিহু চুপচাপ চেয়ারে বসলো। তারপর রাজের হাতে জোরে একটা কামড় বসিয়ে দিল। রাজ হাত ছাড়তেই উল্টো দিকে দূর। সবাই হা করে তাকিয়ে আছে। মেয়েটা এমন করলো কেন? ধুর, ওই বেড়ার লিগে খাইতেও পারলাম না। রেস্টুরেন্টের দরজা দিয়ে উকি মারলো মিহু। তারপর চিৎকার করে সাইমকে বলল, ওই সাইম মা, আমার খাবারগুলো পার্সেল করে পাঠিয়ে দিস। পারুম না, এই জায়গায় পইয়া খায়া যা। কথা কম কইস, নাহলে হসপিটালে ভর্তি করবো, রাতে আমার খাওয়া যেন পাই। নিবরাজ মিহুর দিকে তাকাতেই মিহু দৌড়ে পালালো। বাপরে, আমার খবর আছে, আমি কি করবো? কামড় দেওয়া ছাড়া তো উপায় আসছিল না। মিহু চলে গেল। রাজ মুচকি হাসলো। সত্যি পাগলি একটা, তা না হলে এত বড় একটা মেয়ে কাউকে কামড় দেয়? রাত যত চায় মিহুর কাছে থেকে
দূরে যেতে ততই যেন আরো কাছে চলে আসে। দ্য টাইম অফ রেইনবোয়ের বাকি সবার মুখ শুকিয়ে গেছে ভয়ে। মিহু তো পালালো, এবার ওদের কি হবে? সবাইকে অবাক করে দিয়ে রাস্তার বন্ধুদের নিয়ে চলে গেল। আমার না এনগেজ আর হীরাকে নিয়ে খইতে লাগতেছে। আমরাও। যে ছেলে কারোর সাথে কথা বলে না, কোনো মেয়ের দিকে তাকায় না, সে হীরার সাথে নিজ থেকে কথা বলতে আসে। আমার মনে হয় রাজ ভাইয়া হিরকে পছন্দ করে। হইতে পারে, আমার কাছে তাই মনে হয়। যেই ছেলের গায়ে কেউ ফুলের টোকা দিতে পারে না, তারে হির কামড় দিল আর সে কিছুই করলো না, এমনকি রাগও করলো না। আমি শিওর এনকে হীরাকে লাভ করে। তোরা তো শিওর হইতে হইব না। যদি তোর শিওর ভুল হয় তাহলে অ্যানকে তোর জীবনে গ্যারান্টি আনশিওর করে দিব। স্কটল্যান্ডের সেই বিশাল বড় বাড়িতে ভাঙচুর করছে ধূসর রঙের ছেলেটি। পুরো বাড়ির জিনিস তছনছ, এখনো ঝড় চলছে। ওকে থামানো তো দূরে থাক, ওর সামনে যেতেও ভয় পাচ্ছে সবাই। সব সার্ভেন্টরা ভয়ে দূরে দাঁড়িয়ে আছে। সকলের কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কে জানে কখন আবার তাদের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। বাড়ির সামনের গেটে একটা লাল রঙের গাড়ি থামলো। গাড়ি থেকে নেমে ছুটে এসে দরজা দিয়ে ভেতরে ঢুকলো আরেকটা ছেলে। নাম অন্তু চৌধুরী, বয়স 23 বছর। অন্তু চৌধুরীর ছোট ছেলে, অন্তর চৌধুরীর ছোট ছেলে, আবির চৌধুরীর ভাতিজা। অন্তর ও আবির চৌধুরী 2 ভাই। অন্তর চৌধুরীর 2 ছেলে, বড় ছেলে ধূসর চোখের মানিক আর ছোট অন্তু। ভাই করছিস কি? পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। শান্ত হ ভাই। কি করে শান্ত হব? বল, কি করে শান্ত হব? আজ 10 দিন হলো আমাদের চাচাতো ভাই রিকি মারা গেছে, অথচ কেউ কিছু বলতে পারে না। কে ওকে মারলো, কে তুলে নিয়ে গেল, কে বলতে পারছে না। এত ঠান্ডা মাথায় কে ওকে খুন করলো, কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিভাবে সম্ভব? রীতিকে তোর দেশে পাঠানো উচিত হয়নি। ওকে যদি দেশে না পাঠাতি তাহলে আজ এই ঘটনা ঘটতো না। যারা রিকিকে মেরেছে তাদের কাউকে আমি ছাড়বো না। ওরা জানে না কার সাথে লড়তে এসেছে। ওদের সব কয়টাকে ফ্যামিলি সহ উপরে শিফট করে দিব। ভাই শুনেছি রিকি গিয়ে নাকি মিনুর সাথে ঝামেলা করেছে। রিকির মৃত্যুর সাথে মিহুর কোনো হাত নেই তো? আমার ওকে সন্দেহ হচ্ছে। না, হির এই কাজ করেনি। হির মার্ডারের মতো নেই, কাজটা অন্য কেউ করেছে। আর খুব ঠান্ডা মাথার খুনি, খুব চালাক, যার কারণে কোনো চিহ্ন রাখেনি। অন্তুর মোবাইল বেজে উঠল। মোবাইল কানে নিয়ে তার ভাইকে বলল, ভাই চাচ্চু কল করেছে, তোর সাথে কথা বলবে। অন্তু তার ভাইকে মোবাইলটা দিল। হ্যাঁ চাচ্ছু, বলো। কিছু পেলে? রিকিকে কারা মেরেছে একবার নামটা বলো, তার অস্তিত্ব আমি ধুলোর সাথে মিশিয়ে দিব। কোনো কিছু পাইনি। ওকে দেশে পাঠিয়ে সবচেয়ে বড় ভুল করেছিস তুই। যে বা যারা মেরেছে তারা পূর্ব প্ল্যান করেই মেরেছে আমার ছেলেটাকে। আমার মনে হচ্ছে আমাদের পুরাতন শত্রু। তুমি আমাকে কলেজের ঘটনাটা খুলে বলো তো। আবির চৌধুরী সেদিন কলেজের ঘটনা খুলে বলল। এই ঐশিকটাকে? মেহেরুনের মামাতো ভাই এবং পুলিশের একজন বড় অফিসার। তুমি আমাকে এই ছেলের সব ডিটেলস দিবে আর ওকে নজরে রাখবে। হঠাৎ করে এই ছেলে কোথা থেকে উদয় হলো? কিন্তু ঘটনার সময় ঐশিক খুলনায় ছিল। তাছাড়া ওর কোনো কিছুই আমাদের সন্দেহ হচ্ছে না। তোর ড্যাডও আমি অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও কোনো খটকা লাগেনি। তুমি বেশি কথা বলো না, আমি যা বলেছি তাই করো। ঠিক আছে, আমি সব পাঠিয়ে দিব। ভালো থাকো আর ডেটের খেয়াল রেখো। কলটা কেটে দিল ধূসর চোখের ছেলেটি। চোখ মুখে তার একরাশ চিন্তা। ভাই কোন খবর পেলি? পাইনি, তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তুই তৈরি হয়ে নে, আগামীকাল সকালে তুই বিডিতে যাবি। কেন? রিকির খুনিদের ধরতে হবে, তবে সাবধানে থাকবি। আমাদের শত্রু খুব ঠান্ডা মাথায় খেলোয়াড়, সেটা মনে রাখিস। আমার ভয় করছে, আমি বাংলাদেশে গেলে যদি আমারও রিকির মতো অবস্থা হয়। কিচ্ছু হবে না তোর, আমি কিছু হতে দিব না। আমি টিকিট কেটে ফেলেছি, তুই সব কিছু গুছিয়ে নে। খানদের কলেজে আগে যাবি। কেন? ওই কলেজ থেকে হয়তোবা কোনো ক্লু পেয়ে গেলি। বারবার বলে দিচ্ছি, বি কেয়ারফুল। তুই চিন্তা করিস না, তোর বড় ভাই তোর কিছুই হতে দিবে না। ঠিক আছে ভাই, আমি কালই যাচ্ছি বিডিতে। ধূসর চোখের ছেলেটি জিহানকে কল দিল।
হ্যালো জিসান। ইয়েস বস, বলুন। আগামীকাল আমার ছোট ভাই দেশে আসছে, তুমি ওকে নিতে এয়ারপোর্টে চলে এসো। আমার একমাত্র ভাইয়ের যদি কিছু হয় তাহলে তোমরা কভারে চলে যাবে, কথাটা মাথায় রেখো। কোনো চিন্তা করবেন না বস, কোনো চিন্তা করবেন না বস, আপনার ভাইয়ের গায়ে একটা আঁচড়ও লাগতে দিব না। ওকে বাই। জিহান মোবাইল থেকে কলটা কেটে একটা বাঁকা হাসি দিল। আপনি কোনো চিন্তা করবেন না মিস্টার চৌধুরী, আমরা আপনার ভাইয়ের গায়ে সত্যি একটা আঁচড়ও লাগতে দিব না। এত আদর যত্ন করব যে আপনার ভাই জীবনে ওই দেশ থেকে ফিরবে না। কলেজে আজ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বিভিন্ন কলেজ থেকে ছেলেরা তাতে অংশগ্রহণ করতে এসেছে। নিবরাজ ক্রিকেট খেলা অনেক পছন্দ করে, তাই প্রতি বছর নবীনবরণের পরে ক্রিকেট খেলার আয়োজন করে। মিহু কলেজে ঢুকে অবাক, চারিদিকে মানুষের গমগম করছে, কেমন একটা উৎসব মুখর ভাব। মাঠটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। মিহু টিমের কাছে গেল। ঘটনা কি? চারদিকে এত মানুষ কেন? মাঠটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে কেন? কার বিয়ে আজকে? নেংটি দূর নাকি নিবরাজ চিলি মশলার? তোর সিমরি কি কস এসব? তাহলে এত কিছু কেন? কয়েকদিন পর কলেজে এসেছি, জানবি কি করে? আজকে ক্রিকেট টুর্নামেন্ট আছে। ও, এই খবর? জি, এই খবর। তুই তো কত কিছু ভেবে ফেললি। কে কে খেলবো রে? তুই, আমি, আভা, হির, সাইম, রিম আর কিরণ। মজা করস? ওই ছ্যামড়া, তোর সাথে মজা করুম কে? তুই কি আমার বিয়াই লাগোস? শুনছি এনকে নাকি খেলবো, তুই খেলবি না? রাজভাইয়া খেলবো সেটা আমার সাথে কিসের জোড়া? তোর সাথে কিসের জোড়া সেটা তুই জানিস না? সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? মাম্মা, ভাইবা লাভ নাই, টাকাই সব, তাই ভাব নিও না। ছোটবেলায় খাইছি সুজি, একটু হলেও কিছু বুঝি। কি বোঝাতে চাইছিস তোরা? এনকে তোমায় পছন্দ করে হীরবাবু? করলে করতে পারে, সেটা আমাকে না জিজ্ঞেস করে ওনাকে গিয়ে জিজ্ঞেস কর। যত সব ফাউল বেচাল, এর জন্য আমার সাথে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছিলি, আমার মুডটাই নষ্ট করে দিলি তোরা। যা, তোদের সাথে থাকবোই না। মিহু কপট রাগ দেখানোর ভান করে উঠে চলে গেল। নিবরাজও তার নিজের ব্যাপারটা মিহু ওর বন্ধুদের এখন জানাতে চাচ্ছে না, তাই মিথ্যের আগের অভিনয় ছাড়া অন্য কোনো উপায় তার ছিল না। হিট শোন, যাইস না কোথাও। কোথায় যাচ্ছিস? যা বাবা, চলে গেল। সবসময় বেশি বাড়াবাড়ি না করলে হয় না তোদের? আমরা বাড়াবাড়ি করি, আর তুমি তো দুধের ধোয়া তুলসী পাতা। এখানে পেঁচাল না পেরে দেখ ও কোথায় গেল। মিহু হাঁটতে হাঁটতে গেটের সামনে চলে এসেছে। তখনই গেট দিয়ে একটা কালো কালার গাড়ি ঢুকলো। গাড়িটা ওর সামনে এসে থামলো। গাড়ি থেকে একটা ছেলে বের হলো। গাড়িটা সোজা মিহুর সামনে এসে থামলো। গাড়ি থেকে একটা ছেলে বের হলো। ছেলেটা দেখতে খুব ফর্সা, কালো জিন্স শার্ট ও কালো শু, চুলের রংটা হালকা লালচে, চোখে কালো সানগ্লাস, ফর্সা শরীরে কালো রংটা বেশ মানিয়েছে। কিন্তু মেয়েরা বেহায়ের মতো হাঁ করে তাকিয়েছে। কিন্তু মেয়েদের একটাই দোষ, কোনো হ্যান্ডসাম ছেলে দেখলে হাঁ করে গিলবে। গাড়ি থেকে নেমে মিহুর দিকে হাত বাড়িয়ে দিল। হাই, আমি অন্তু চৌধুরী। তো আমি কি করব? ঢোল বাজিয়ে সবাইকে বলবো আপনি অন্ত চৌধুরী? আমি কি আপনাকে আপনার বায়োডাটা দিতে বলেছি? কেন, পরিচয় হতে পারি না? না, আমি কেন জবাব নিয়ে বসিনি যে আপনার সাথে আমার পরিচিত হতে হবে? অন্তত পক্ষে হাতটা তো মেলাও। সরি, আমি যার তার হাত ধরি না, আর যার হাত ধরে তাকে জীবনেও ছাড়ি না। কোথা থেকে যে এইসব লোক উঠে আসে কে জানি। ওয়াশরুম থেকে এসে হাত ধুয়েছে কিনা ও এক ছি। ইন্টারেস্টিং। শেষের 2 রানের কথাটা বিড়বিড় করে বলায় অন্তু শুনতে পায়নি। মিহুর অন্তুর সাথে কথা বলতে একটুও ভালো লাগছে না। ছেলেটার চাহনি মোটেও ভালো নয়, নজরটা বাজে, খুব বাজেভাবে ওর দিকে তাকাচ্ছে। মিহু ভালো মতো ওনাটা ঠিক করে নিল। সামনের দিকে সরুন। তোমার সাথে কথা বলে ভালো লাগছে, খুশি খুশি লাগছে মনটা। আপনি শুনলে আমি খুব খুশি হতাম। নিশ্চয়ই। মিহু অন্তুর সামনে থেকে চলে এলো। ওর কাছ থেকে সরে বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। যত সব আজেরা লোক, খাটাস একটা, চেহারা সুন্দর, চরিত্র নয়। বারবার কেমন ভাবে বাজে নজরে তাকাচ্ছিল। যদি কোন বদমাশি করতো সবার সামনে, আজ ওর মাথা ফাটাতাম। অন্তু মিহুর যাওয়ার দিকে তাকিয়ে রইল। ভাই তো সেই একটা মেয়ে চয়েস করেছে। এটা যদি ভাইয়ের না হতো তাহলে এতক্ষণে নিজের বেড পার্টনার বানিয়ে ফেলতাম।
1 ঘন্টা নিজের হলেও চলতো। আমার আবার 1 ঘন্টার বেশি কোনো মেয়েকে রুচিতে ধরে না। শুধু ভাইয়ের জিনিস বলে ছেড়ে দিলাম। ও নো, কি ভাবছি আমি? ভাই যদি আমার এইসব কথা শুনতো তাহলে আমার ঘাট থেকে মাথাটা আলাদা হয়ে যেত। অন্তু, তুই যে কাজটা করতে এসেছিস তাই কর। পৃথিবীতে তো আরো মেয়ে আছে, তাই না? ওই মেয়ে তোর না হলেও চলবে। অন্তু গাড়ি নিয়ে আবার ব্যাক করলো। আজ কলেজে মিহুর সাথে দেখা করতে এসেছিল। ও যাওয়ার পর অন্য একটা গাড়ির পেছন থেকে ঋষিক বের হলো। কয়লা ধুলে ময়লা যায় না, এই 4 বছরে একটু বদলান নেই। পাপ কাজ করতে করতে এমন হয়ে গেছে তোদের কাছে মনে হয় তোরা যা করিস তাই ঠিক। বাজে নজর দেওয়া এখনো যায়নি তোর, আবার আমাদের কলেজের টুকরো বোনের দিকে নজর দিতে চেয়েছিস। বলতে হবে দাবার চালটা খুব ভালোভাবেই চেলেছি, যার কারণে রাজার মন্ত্রী নিজে এসে ধরা দিল। 4 বছর ধরে অপেক্ষা করছি তোর জন্য, এবার অপেক্ষার পালা শেষ। মিস্টার অন্ত চৌধুরী বড় ভাই, মিস্টার অন্ত চৌধুরী বড় ভাই, এবার তোকেও বোঝাবো প্রিয়জন হারানোর কষ্ট কাকে বলে। ঋষি কথাটা বলে বাঁকা হাসলো, তারপর বাইক নিয়ে চলে গেল। ও কোথায় থাকে, কি করে, কিভাবে চলে কেউ বলতে পারে না। হঠাৎ করে উদয় হয়, বার হঠাৎ করে গায়েব হয়ে যায়। কয়েক বছর বিদেশে ছিল, কিছু মাস হলো দেশে ফিরেছে, কিন্তু ওর খবর বাড়ির কেউ জানে না। বেশ কিছুদিন পর অন্তু গাড়ি নিয়ে বের হয়েছিল। সারাদিন কোথায় কোথায় জানি যায়, আর রাতে বাড়ি কিংবা মেয়ে নিয়ে পড়ে থাকে। রিকি ও অন্তুর প্রচুর বাজে নেশা আছে, তার মধ্যে একটা হলো মেয়ে। রিকিকে তো কেউ টপকাই দিছে, এবার এটার কি হবে আল্লাহ জানে। চরিত্রহীন একটা। সন্ধ্যা হয়ে আসছে, অন্তু মনের সুখে ড্রাইভ করছে, বক্সে গান বাজছে। রাস্তাটা খুব শুনশান ও নীরব। হঠাৎ দেখলো সামনে কেউ একজন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, বোরখা পরা একটা মেয়ে। প্লিজ প্লিজ গাড়ি থামান, আমি খুব বিপদে পড়েছি। এই যে শুনছেন, আমার গাড়িটা ডিস্টার্ব দিচ্ছে, একটু দেখবেন প্লিজ। এইভাবে রাত হয়ে আসছে, রাস্তা বাজে লোকের অভাব নেই, তাড়াতাড়ি বাড়ি যেতে পারলেই বাঁচি। মুখে টেরি স্মাইল রেখে গাড়ি থেকে বের হলো অন্তু। মেয়েটার গাড়ির সামনে গেল, মেয়েটাও পিছু পিছু এলো। অন্তু ইঞ্জিন দেখতে লাগলো, আর কিছুক্ষণ পর পর বাজেভাবে মেয়েটার দিকে তাকাচ্ছে। বোরখা পরা, সাথে হিজাব বাঁধা, চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। পায়ে ক্যাটস পরা দেখে কিছুটা খটকা লাগলো অন্তুর। বোরখার সাথে ক্যাটস পরে নাকি? পরে খেয়াল হলো এদেশে এসে অনেক মেয়েকে বোরখার সাথে ক্যাটস দেখেছে, তবে চোখ দুটো আর কণ্ঠটা কেমন জানি মনে হলো চেনা চেনা। মেয়েটা কিরকম চেনা চেনা লাগছে। ইঞ্জিন তো ঠিক করে দিলাম, কিন্তু ওকে তো বলা যাবে না। যে করেই হোক এই মেয়েকে আমার ফাঁদে ফেলতে হবে। কি ব্যাপার, কি হয়েছে? গাড়ি এখন ঠিক হবে না, গ্যারেজে নিতে হবে। কি বলছেন আপনি? এখন আমি বাড়ি যাব কি করে? রাত হয়ে গেল। আপনার যদি অমত না থাকে আমার সাথে যেতে পারেন। আপনাকে আমি বাড়ি দিয়ে আসব, এমনভাবে দিয়ে আসবো জীবনে কোনোদিনও রাতে একা বেরোতে ভয় পাবে। শয়তানি হাসি দিয়ে মনে মনে কথাগুলো বলল অন্তু। কিন্তু কোনো কিন্তু নয়, চলুন। অন্তু আগে আগে চললো গাড়ির দিকে। গাড়ির দরজা খুলে পেছনে ঘোরার আগেই কেউ ওকে শক্ত কিছু দিয়ে জোরে বাড়ি দিল। অন্তু মাথা ধরে সেন্সলেস হয়ে পড়ে গেল। অন্তু পড়ে যেতেই মেয়েটি পেছনে ফিরে কাউকে ডাকলো, চলে এসো তোমরা, আমার কাজ শেষ, এবার তোমরা তোমাদের কাজ শুরু করো। পেছন থেকে 7-8টি ছেলে বের হয়ে আসলো। অন্তুকে হাত পা মুখ বেঁধে গাড়িতে উঠিয়ে নিয়ে এলো এক গোডাউনে। অন্তু যখন জ্ঞান ফিরল, নিজেকে চেয়ারে বাঁধা অবস্থায় পায়, মাথা ঝিমঝিম করছে। জোরে চিৎকার করে আশেপাশে ডাকতে লাগলো, হেল্প হেল্প, প্লিজ হেল্প মি, প্লিজ কেউ আমাকে বাঁচাও। কে কোথায় আছো? খোলো আমায়। অন্তু সামনের অন্ধকারে 4টা মানুষের ছায়া দেখতে পেল। আস্তে আস্তে ওর সামনে এলো। তোমরা কারা? আমাকে আটকে রেখেছো কেন? তাদের মধ্যে একজন বলে উঠল, আমরা তোর খুব পরিচিত, কারণ আমরা তোর পুরাতন শত্রু। অনেক সাধনার পর খুঁজে পেলাম তোকে। আমি কি করেছি তোমাদের? ছেড়ে দাও বলছি আমায়। কাপুরুষের মতো আড়ালে দাঁড়িয়ে কথা বলছো কেন? সাহস থাকলে সামনে এসো। 4টা ছায়া থেকে একজন বলে উঠল, কাকে কাপুরুষ বলছিস তুই? আমাদেরকে? 4 বছর ধরে স্কটল্যান্ডে পালিয়ে আছিস তুই, আর কাপুরুষ বলছিস আমাদের? হাউ ফ্যারি ইয়াং ম্যান, তুই ভেবেছিস আমরা সব ভুলে গেছি? কিছুতেই না। সামনে এসো। 4 জন এবার আলোতে এলো। ওদের মধ্যে সেই বোরখা পরা মেয়েটাও আছে। বাকি 3 জন ছেলে। 3 জনের গায়ে কালো শার্ট প্যান্ট ও বড় কালো ব্লেজার। মেয়েটা এখনো বরখা পরেই আছে। মেয়েটার সামনে এসে বরখা খুলে গলায় ওড়না পেঁচালো।
ইস মিস্টার অন্ত চৌধুরী, আমি মেহরুন মির্জা। ওরা কারা? ও, ওদের তো চিনবেন না, তাই পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বড় ভাইয়া ঐশিক, ছোট ভাইও ঋষিক, আর ভাইও মেহরাব। আমি কি করেছি তোমাদের? কি করছিস তুই জানিস না? কি করেছিস তুই জানিস না? আমাদের সবচেয়ে কাছের মানুষটাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিস। তোকে তো আমি। ঐশিক গান বের করলো। মিহু এসে হাত ধরে ফেললো। না ভাইয়া, ওকে রিকির মতো কপালে শুট করলে চলবে না, ওকে তিলে তিলে শেষ করব। যে কষ্ট 4 বছর ধরে আমাদের তিলে তিলে শেষ করছে, সেই কষ্ট দিয়ে ওকে মারবো। হ্যাঁ ভাইয়া, হিরু বনু ঠিক বলেছে। ওকে গুম করে দাও ভাইয়া। তোমরা রিকিকে মেরেছো? আমরা না, শুধু আমি মেরেছি। সোজা কপাল বরাবর শুট। আমি কি করেছি তোমাদের? রিকি বা কি করছিল? কেন মারলে ওকে? ভুলে গেছিস? ও মায় আল্লাহ, আমি কি বোকা! তোরা তো ভুলে যাওয়ারই কথা, কিন্তু আমার গত 4 বছর ধরে সব জমিয়ে রেখেছি। ভাইয়া, ওকে এমন জায়গায় লুকাবি যাতে ওর ভাই আকাশ পাতাল এক করলে ওকে খুঁজে না পায়। ঋষিক অন্তুকে 4 বছর আগে ঘটে যাওয়া খুলে বলল। অন্তু এবার বুঝে গেছে কেন ওকে ধরে এনেছে, রিকিও কেন মারা গেছে। ভয়ে গলা শুকিয়ে গেছে। ঐশিক কতগুলো গার্ডকে রাখলো। এটাকে নিয়ে যাও, এমন জায়গায় লুকিয়ে ফেলবে যাতে কোনো কাঠপক্ষীও টের না পায়। আর প্রতিদিন ওর ডোজ বাড়িয়ে দিবে, খেতে দিবে না। মাঝে মাঝে আমরাও আসবো আর অনেক আদর যত্ন করে আসবো। ওয়েট ভাইয়া, আমার একটা কাজ আছে। কি কাজ? মিহি স্টিক হাতে নিয়ে এলোপাথারি অন্তুকে মারতে লাগলো। অনেকক্ষণ মারার পর অন্তু যখন শেষ তেজ হয়ে গেল তখনই ছেড়ে দিল। এবার নিয়ে যাও, ওকে তিলে তিলে শেষ করবে, মৃত্যুর যন্ত্রণার স্বাদ ওকে বুঝিয়ে দেবে। বিশ্বাসঘাতক বেঈমান, তোর জন্য ভালোবাসার প্রতি আমার বিশ্বাস উঠে গেছে। গার্ডরা অন্তুকে নিয়ে গেল। মিহু ঐশিককে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ওর চোখের পানি যেন বাদ বাঁধছে না। মেহরাব, ঐশিক, ঋষিক 3 জনের চোখে পানি। সবার চোখ দুটো রক্ত লাল হয়ে রয়েছে। স্কটল্যান্ড। অনেকক্ষণ ধরে ধূসর চোখের ছেলেটি তার ভাই অন্তুকে কলে ট্রাই করছে, কিন্তু মোবাইল বন্ধ বলছে। তখনই ওর মোবাইলে একটা মেসেজ আসে, ইউ হ্যাভ লস্ট ইউর অনলি লিটল ব্রাদার। মেসেজটা দেখে পুরো স্তব্ধ হয়ে যায় ছেলেটি, কিন্তু সেটা বিশ্বাস করতে পারে না। তাই জিহানকে কল করে। হ্যালো জিসান, আমার ভাই কোথায়? কেন বস? উনি তো বাড়িতে। গত 2 দিন ধরে অন্তর সাথে আমার কোনো কথা হয় না। আমি ওনার সাথে থাকতে চেয়েছি, কিন্তু উনি আমাকে জোর করে বাহির করে দিয়েছে। আজ বিকেলে নাকি কোথাও যাওয়ার কথা ছিল। ওর মোবাইল বন্ধ বলছে। হয়তো মোবাইল বন্ধ করে ঘুমাচ্ছে। ধূসর চোখের ছেলেটি তার মোবাইলে আসা মেসেজটির কথা বলল জিহানকে। তাহলে তো বস, রিকির মতো কেউ আপনার ভাইকে... না না, কিছুতেই না। তুমি যেভাবে পারো আমার ভাইকে খুঁজে বের করো। ঠিক আছে বস, আমি লোক লাগাচ্ছি আপনার ভাইকে খুঁজে বের করার জন্য। জিহান কল কেটে দিল। অন্যদিকে ধূসর চোখের ছেলেটি সারা বাড়ি লন্ডভন্ড করে ফেলেছে। হাতের কাছে যা পাচ্ছে তাই ভাঙচুর করছে। মিস্টার চৌধুরী, সবে তো মাত্র শুরু, আর কত কিছু দেখবেন। অন্তুর ভাই সারা রাত জেগে অনেক খোঁজ খবর নিল নিলয় ভাইয়ের, কিন্তু কোথাও অন্তুর একটা খবরও পেল না। এভাবে একের পর এক দিন যেতে লাগলো, কিন্তু অন্তুর কোনো খোঁজ মিলল না। অন্তুর বাবা ও ভাই হন্যে হয়ে খুঁজছে ওকে, কিন্তু আদৌ কি মিলবে অন্তুর দেখা বা কোনো খবর? কয়েক মাস পর কলেজের মাঠে এক কোণে আরামসে বসে আড্ডা দিচ্ছে দ্য টাইম অফ রেইনবো সব সদস্যরা। ক্লাস চলছে তাদের, কিন্তু সেটা থেকে গুরুত্বপূর্ণ তাদের এই অযথা আড্ডা, যার কোনো মূল্য নেই। 2 দিন পর সেমিস্টার পরীক্ষা, মাত্র 7টা পরীক্ষা হবে, তাও এদের মধ্যে কোনো চিন্তা নেই পরীক্ষা নিয়ে। 2 দিন পর পরীক্ষা, ওই খেয়াল আছে তোদের? নো টেনশন। মাম্মা, তুই আছিস না? একদম ঠিক, তুই পড়াশোনা করে আসবি। সূর্যের কিরণ, ঠিকমতো পড়াশোনা করে আসিস। তুই পাস মানে আমরা সবাই পাস। কোন রকম 33 পাইলেই যথেষ্ট। পড়ালেখা করিস না কেন? তুই থাকতে আমরা পড়ুম কেন? ভাই না ভালো, একটু ভালো মতো পইরা আসিস। তুই আমাদের একমাত্র ভরসা। দোস্ত, তুই আসস বইলা বাইচে আসছি। তা না হলে কবে কচু গাছের লগে টপকাই যাইতাম। তোমরা সবাই ক্লাস না কইরা টোটো কইরা ঘুরবা, আর আমি সারা রাত পইরা তোমাকে উদ্ধার করবো। পারবো না। ওই ওরা ধর, কলেজের পেছনে যে পচা ডোবা আছে না, ওই জায়গায় থেকে 2 টোক পানি খাওয়াই নিয়ে আসি। রুশান সায়েম মিলে কিরণের 2 হাত ধরে কলেজের
পেছনে পচা ডোবার কাছে নিয়ে গেল। এখনো সময় আছে, জলদি খাও, পড়াশোনা কইরা আসবি কিনা। যদি না আসিস তাহলে ওই পচা ডোবা থেকে চুমানি খাওয়া বাড়িতে পাঠামো। বেশি ভাবিস না, জলদি বল। কিরণ চুপচাপ রাজি হয়ে যায়। এই মিহুকে দিয়ে বিশ্বাস নেই, যা মুখে বলেছে তাই করে ফেলবে। তা মামা, সোজা কথায় রাজি হইলে কি হইতো? কি আবার হইতো? আঙ্গুল বাঁকা করতে হইতো না? সেই খুশিতে একটা টিট হয়ে যাক। কে দিব? কিরণ? আমি কিনো? বেশি বাড়াবাড়ি করার কারণে টিটটা তুমি। চলো মাম্মা। টাকা নাই কে? চাপা কম ছাড়ো, জলদি কফি হাউসের দিকে পা বাড়াও। তোকে কি আমার সম্মান কইরা নিতে হইব মনে হয়? রুশান, সায়েম। কিরণ কিছু বলার আগেই রুশান ওর 2 হাত আর সায়েম ওর 2 পা ধরে চ্যাংদোলা করে নিয়ে বলল। কিরণ মোচড়ামুচি শুরু করেছে নামার জন্য, কিন্তু রুশান সায়েম মনের সুখে কিরণকে দৌড়াতে দৌড়াতে নিয়ে যাচ্ছে। পুরো কলেজের ছেলেমেয়েরা অবাক। সবাই তো কিরণকে দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়ছে। এত বড় একটা ছেলেকে যদি কেউ এভাবে চ্যাংদোলা করে নিয়ে যায় তাহলে যে কেউ দেখলে হাসবে। বিষয়টা নিবরাজের চোখও এড়ালো না। অনেকক্ষণ ধরে শুনেছে কলেজে হাসির রোল পড়ে গেছে। বাইরে এসে নিজেও না হেসে পারল না। মেয়েটা পারেও বটে। ভাই, ওকে কিছু বলবি না? কি বলবো? তুইও হাসছিস। না হেসে কি পারা যায়? দেখো তো কি কাণ্ড করতেছে। সত্যি ভাই, পুরো দুনিয়ায় এক পিসি বানাইছে। নিবরাজ ও আইজান ওদের রাস্তা আটকে সামনে এসে দাঁড়ালো। নিবরাজ মিহুর দিকে হাঁ করে তাকিয়ে আছে। দোস্ত, এমকে একে এখানে কি করে? অগজিকা, আমি কি জানি? কি হচ্ছে এখানে? দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি বলে তো জিজ্ঞেস করছে। ও আমাদের সামনে যেতে চাইছে না, তাই ওকে পালকিতে করে নিয়ে যাচ্ছি। কি এটা পালকি? 2 ভাই জোরে চিৎকার দিয়ে উঠল। চোখ তাদের কপালে, এমন পালকি তারা জীবনেও দেখেনি। এটা মিহুর পালকি, যেই সেই মানুষ উঠতে পারে না, শুধুমাত্র দামি মানুষই উঠতে পারে। তারপর কিরণের দিকে একটা শয়তানি হাসি দিয়ে মিহু বলল, তাই না মামা? আমি ঠিক বলছি না? বস, আমারে বাসান, নইলে আমারে খাইয়া ফেলাইব। তোরে খামু না, তোর টাকা খামু। ও কি এভাবে কোথায় নিয়ে যাচ্ছ? ওরে হাতে ধরে নেই, নয়তো ঘাড়ি করে নি কিংবা কলি করে নি, সেটা আমাকে ব্যাপার। আমরা দেখমু, আমার ফ্রেন্ড আমি যেমন খুশি তেমন নিমু, সেটা আপনারে কমু কেন? সরে দাঁড়ান, আমাকে দেরি হয়ে যাইতেছে। কথায় উত্তর না দিলে যেতে পারবে না? কমু না। তাহলে এখান থেকে যেতেও পারবে না। হির বোন, বেশি কথা বাড়াইস না, নইলে বেশি কিছু খাইতে পারমু না, বলে দে। এনকে আসলে কিরণ আমাদের আজকে ট্রিট দিবে। সেই খুশিতে শালারে পালকিতে কইরা নিয়ে যাইতেছে। না না, আমি যাবো না। এনকে একে আমারে বাঁচান, তা না হলে ওরা আজকে আমারে দিয়া রেস্টুরেন্টের থালা বাসন মাজাইব। শুনছেন তো, এবার পথ ছাড়েন। সত্যি আল্লাহ পৃথিবীতে এক পিস বানাইছো, তা আবার আমার জন্যই বানাতে হলো। নিবরাজ আইজান সরে দাঁড়ালো। দ্য টাইম অফ রেইনবো কিরণকে নিয়ে চলল রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সত্যি বেচারার 13টা বাজাইছে। পকেটের টাকা তো গেছি, সাথে দামি ঘড়ি। তগো আমি দেখা নিমু আমার ঘড়ি। থাক মাম্মা, কাইন্দো না। তোমারে আমরা একটা ঝাঁকানাকা বিলাই আলা ঘড়ি গিফট করবো। তোরা থাকলে আর শত্রুর প্রয়োজন নেই, খাদক এক একটা। আরে মাম্মা, হে তো কাদোস কেন? বেশি কাঁদলে তো শরীর খারাপ করব। পড়বা কেমনে? না পড়লে পাশ করবা কেমনে? তুমি পাশ না করলে আমরা পাশ করবো কেমনে? ভাইউ, কাইন্দো না, চুপচাপ বাড়িতে গিয়া পড়তে বইসা পড়ো। মামা, মন খারাপ কইরো না, আমরা তো আছি। তোমরা যে কোনো কামে আছো তা তো আমি জানি, খালি পারো আমারে বাস দিতে। এইটাই কয়জন পারে বলতো? কিরণ রেগে ভিড় করতে করতে চলে গেল। বাকি সবাই হাসতে লাগলো। 2 দিন পর পরীক্ষার হলে এসে সবার মাথা নষ্ট। সিট এলোমেলো করে দিয়েছে। 7 জন রুমে 7 স্থানে পড়েছে। সবার মাথায় হাত। কিরণের আশায় বাকি 6টার একটাও পড়ে আসেনি। এবার কি হবে? 7টা পরীক্ষা দিবে কি করে? এই জন্যই বলে অতি চালাকের গলায় দড়ি। তাছাড়া বাকি 6টায় জানেও না আজ কি পরীক্ষা। মিহু এসে সারা রুমে চোখ বোলাচ্ছে। কি পরীক্ষা? জানি না। হইব, সব বইয়ের মধ্যে একটা বইয়ের পরীক্ষা। সে তো আমিও জানি না। আজকে বোধহয় ওই কুচুটি পুরি ম্যাডাম যে ক্লাস নেয় তার পরীক্ষা। এই ম্যাডাম কি ক্লাস নেই? ওইটা জানলে তো পরীক্ষার নামও জানতাম। এর তোর কাছে না রুটিন আছে? কি হইছে, কান্দোসকে? ওইটারে আমি প্লেন বানাইয়া আকাশে উড়াইয়া দিছি। আরে কসকে তগড়া কই?
কিরণ না কই রে? ও এখনো আসে নাই। ওই ম্যাডামের ক্লাস তো একটাও করি নাই। আমরা করছি নাকি? বুড়ি খালি শুধু শুধু বকাঝকা করতো। হ্যাঁ ক্লাস করুন যায়, কিন্তু সে কি ক্লাস করাই তো? কিছু কইতে পারি না, কালকের থেকে পইরা আইতে হইব, নইলে স্যারের হাতে পাস ধরাই দিব। কিছু সময় পর কিরণ এলো। সে তো সিট প্ল্যানিং দেখে খুব খুশি। একদম ঠিক হয়েছে, আমার সাথে বাটপারি করতে চাইছিলি না, এবার মজা বোঝো। আমি অনেক খুশি হয়েছি, তোগলিগা আমি আমার প্রিয় ঘড়ি হারাইছি। ওই ওরে ধরতো, আমার স্টিক দিয়া ওর মাথা ফাটে। রুশান ধরতে যাওয়ার আগেই ক্লাসে স্যার ঢুকে পড়লো, যার কারণে কিরণকে ধরা হলো না। আজকে বাইক গেলি। পরীক্ষা শুরু হয়ে গেল। প্রশ্ন দেখে 6টার মাথা নষ্ট। কি লিখছে এগুলো? 6 জন গালে হাত দিয়ে মনোযোগ সহকারে প্রশ্ন উল্টায় পাল্টায় দেখতেছে। সায়েম কলমের খাপ কামড়াইতেছে। মিহু ওর সামনে থাকা মেয়েটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা কি পরীক্ষা গো? এ মা, সব দেখি আমার মতোই। তাহলে বুড়ি ক্লাস করতো কে? তুমি ক্লাস করতে না? একটা ক্লাস করছিলাম, বাপরে শুধু শুধু খালি বকাঝকা করে। তাই তার ক্লাস আসলে আমি পেছন দরজা দিয়ে পালাতাম। হঠাৎ একটা স্যার মিহুকে কথা বলতে দেখে থমকে উঠলো। এই স্যারটাকে মিহু একদমই দেখতে পারে না। তার মাথায় টাক থাকার কারণে সে সবসময় ছাত্রছাত্রীদের কাছে টাকলু স্যার নামে পরিচিত। এই মেয়ে, কি কথা বলছো? কিছু না স্যার, আমার কলমটা নিচে পড়ে গিয়েছিল। কলম পড়ে কিভাবে? হাতে কি শক্তি নেই? স্যার কথা বলতে বলতে মিহুর বেঞ্চের সামনে এসে দাঁড়ালো। স্যার তার হাতটা মিহুর বেঞ্চের উপরে রাখলো। মিহু তার হাতের উপর ইচ্ছা করে জোরে কলমটা ফেলে দিল। স্যার এমনি পড়ে গিয়েছিল। বেয়াদব মেয়ে। সরি স্যার, আমি আসলে দেখতে পাইনি। চুপচাপ লিখো। টাকলু স্যারের মধ্যেই ভালো করে জেনে গেছে এর সাথে বেশি কথা বললে এমন অবস্থা করবে যে সবার সামনে তাকে অপমানিত হতে হবে। বেটা টাকলু, তোর টাং যদি আমি স্টিক দিয়ে না ফাটাই তাহলে আমার নাম মেহরুন মির্জা নয়। তোর চান্দিটারে আমার স্টিক দিয়া ফাটাই ফেলামো। তোর টাকের জায়গায় বিশাল বড় একটা আলু উঠবো। কি বিড়বিড় করছো? কোথায় স্যার? আমি তো প্রশ্ন পড়ছিলাম। আস্তে পড়ো। টাকলু, তোর খবর আছে। 20 মিনিট পর কিরণ দেখলো বাকি 6 জন খুব মনোযোগ দিয়ে খাতায় লিখতেছে। কিরণের চোখ তো কপালে উঠে গেল। ঘটনা কি? এগুলো তো বই ছুঁয়েও দেখেনি। কি পরীক্ষা সেটাও জানে না, তাহলে খাতায় লিখতেছে কিভাবে? এটা কি করে সম্ভব? পরীক্ষা শেষে কোন রকম খাতা জমা দিয়ে 6 জন বাহিরে দাঁড়িয়ে আছে কিরণের জন্য। আজকে ওর খবর আছে। কি মাম্মা, পরীক্ষা কেমন দিলা? উড়াই ফাটিয়ে ফেলাইছি। আজকে সেই লেভেলের কোপাইছি মামা, পাস তো করবই। ভাব কম লও, খাতায় কি লিখছো তা কও। নিজের একটু পড়াশোনা ভালো দেখা ভাব নাও। এবার আমরাও দেখিয়ে দিব পড়াশোনা কি চিজ। আমাদের থেকে পড়ালেখা ভালো পারো দেখা বেশি ফালাও না। তোমার ফাল এবার আমরা কমামু। হ্যাপি পরীক্ষা দিছি, এখন পরীক্ষা জীবনও দেখিস নাই, পাস তো করমই। মির্জাফর রে ধরতো, ওর দাঁত কেলেন না আমি ছুটাইতেছি। সে প্ল্যানিং দেখা দাঁত বাইর করে ক্লোজ আপ পেস্টের অ্যাড দিতেছিল। ওর খবর আছে। কি রে, তোরা ওরে ধরস না কেন? আমি ব্যাগে থেকে হকি স্টিকটা বের কইরা লই, ওরে ধর। তার আগে কিরণ পেছন দিকে ভোদর। ওকে আর পায় কে? ঘরের শত্রু বিভীষণ। শয়তান জানি কোথাকার বান্দর একটা। সবাই বিড়বিড় করতে করতে বকতে বকতে নিজেদের গন্তব্যে চলে গেল। বাকি 6টা পরীক্ষা তারা আর ভুল করে নাই, প্রতিদিন পড়ে এসেছে, যার কারণে কোনো সমস্যা হয় নাই। দেখতে দেখতে পরীক্ষাও শেষ হয়ে গেল। 8 দিন পর পরীক্ষা শেষ হয়েছে। আজ 4 দিন হলো। সামনে রেজাল্টও দিয়ে দিবে। মাঠের এক পাশে বসে বাদাম খাচ্ছে ও আড্ডা দিচ্ছে রেনবো টিম। তখনই ওদের সামনে কলেজের পিয়ন এলো। জানি না, এক্ষুনি যেতে বলেছে। আপনি যান, আমরা আসছি। কি ব্যাপার হির, তুই কি কিছু করতেছস? আমি যদি কিছু করতাম তাহলে স্যার আমারে একা রাখতো। তোকে সহ ডাকছে কেন? আমরা আবার কি করলাম সেটা গেলেই বুঝতে পারবি। চল সবাই। কিরণ, তুই এই জায়গায় থাক, আমাদের সাথে একদম যাবি না। প্রিন্সিপালের রুমে স্যারের রুমে গিয়ে দেখলো প্রিন্সিপাল সুমন রহমান সহ আরো অনেক স্যার বসে আছে। সাথে ওদের সেই টাকলু স্যারও, কুচুটে বুড়ি ম্যাডাম, নিবরাজ, আইজান পাশের চেয়ারে বসা। মে কামিন স্যার? ইয়েস কামিন। ওরা 6 জন রুমে ঢুকলো। কিরণ জানালা দিয়ে উকিঝুঁকি মেরে বোঝার চেষ্টা করছে কেসটা কি। স্যার আমাদের ডেকেছেন? হ্যাঁ। কেন স্যার, আমরা কিছু করেছি? আমরা তো কারোর সাথে মারামারি করিনি। তার জন্য নয় রাফিজা ম্যাডাম। জি স্যার। আমি জানি না। ভাই কিসের খাতা? পরীক্ষার খাতা মনে হয়। কেন, কি হয়েছে? জানিস না, চুপচাপ দেখতে থাক। হঠাৎ করে মিহুর মোবাইল বেজে ওঠে। ডোমেটা কিসিটা আ আ আ, ডোমেটা কিসিটা আ আ আ। ওর মোবাইলের রিংটোন শুনে সবাই
ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। মিহু মোবাইল নিয়ে বের হয়ে গেল। ভাই এটা কি ছিল? মিহু ফিরে এলো। রাফিজা ম্যাডাম ওরফে মিহুদের কুচুটি বুড়ি ম্যাডাম পরীক্ষার খাতা বের করলেন। ওদের প্রত্যেকের গলা শুকিয়ে গেছে। এবার ওরা বুঝে গেছে কেন ওদের ডেকেছে। সুমন রহমান খাতাগুলো হাতে নিয়ে প্রত্যেককে একবার দেখলেন। 6 জন মাথা হালকা করে নিচু করে রেখেছে। সাইম কে? জি স্যার, আমি। কি লিখেছো খাতায়? উত্তর দিচ্ছ না কেন? কিভাবে দেবে স্যার? উত্তর দেওয়ার মতো কিছু লিখেছে নাকি? কি লিখেছেন স্যার? সুমন রহমান সবাইকে খাতাটা দেখিয়ে বলল, প্রথম পৃষ্ঠায় বড় করে ম্যাডামের ছবি এঁকেছে আর নিচে লিখেছে, ম্যাডাম দীর্ঘ 2 ঘন্টা ব্যয় করে মনের মাধুরী মিশিয়ে আপনাকে এঁকেছি। আশা করি আমার 3 ঘন্টা আপনি বৃথা করবেন না। 5 নাম্বার দিয়ে দিন, কেউ জানবে না, শুধু আপনি আর আমি। কলেজে এসব করতে আসো তোমরা? রাফিজা ম্যাডাম দ্বিতীয় খাতাটা দিন। এই যে স্যার নিন। রুশানকে? জি স্যার। তুমি কি লিখেছো তা একটু সবাইকে পড়ে শোনাও। কি বলো? টাইটেল, অপরাধী গান। ও ম্যাডাম আপনি অপরাধী রে, আমার 5 কোণের নাম্বার দিয়ে দিয়েন রে। দ্বিতীয় পৃষ্ঠায় লেখা আছে টাইটেল, কুচুটে বুড়ি। একে তো কুচুটে বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি, আপনার এসব ছলচাতুরি থামবে কবে বলেন? আপনার ক্লাসে আমি নাই, আমার মনে আপনি নাই, আপনাকে পার্মানেন্টলি ডিলিট করতে চাই। চতুর্থ 5ম পৃষ্ঠা ভর্তি হিন্দি ও বাংলা গান। শেষে কি লিখেছে তা শুনবেন না? শেষে লিখেছে, ম্যাডাম সময়ের অভাবে এখানে বেশি লিখতে পারলাম না, একদিন সময় করে আমাদের বাসায় আসেন, আপনার গিটার বাজি শোনাবো। দেখেছেন স্যার কত বড় বেয়াদব? আভা কে তুমি? না স্যারও। এই আবার কথা কি বলবো, ইনি সুন্দর করে খাতায় পৃষ্ঠা করে ভালোবাসার গল্প লিখেছেন। কি লিখছে স্যার? যদি আমাদেরটার মতো একটু কষ্ট করে পড়ে শোনাতেন। সেটা তোমার ফ্রেন্ডের থেকে শুনে নিও। আমি? কি ম্যাডামকে রক ড্যান্সের প্রশিক্ষণ দিবা? হ্যাঁ মানে না স্যার। যা লিখছে রিম খাতায় আমি পড়ে শোনাচ্ছি। রক ড্যান্স শিখতে ম্যাডাম আপনাকে বেশি কষ্ট করতে হবে না, শুধু ফাল পারলেই হইব। এজন্য আপনাকে শুধু নিউ মার্কেট থেকে 1 জোড়া শক্ত দেখে কিডস জুতা কিনতে হইব। অন্য জায়গা থেকে কিনতে পারবেন, তবে ততটা টেকসই না হতে পারে। এটা পরে রোজ জোরে জোরে গান ছেড়ে 1 ঘন্টা ফাল পারবেন, তাহলে আপনি রক ড্যান্স শিখতে পারবেন। নিবরাজ ও আইজান মুখ চেপে হাসছে। সত্যি মিহু যেমন ওর ফ্রেন্ডরাও তেমন। 5ম খাতা, আফরা বিনতে মাসুদ। ইয়েস স্যার। আফরা বিনতে মাসুদের খাতাটা আমি পড়ে শোনাচ্ছি। আফরা বিনতে মাসুদের খাতাটাও আমি পড়ে শোনাচ্ছি। ম্যাডাম আমি একজন বিউটিশিয়ান, আমি পার্লারের সব কাজ পারি। আপনার মুখে নাকি অনেক অয়েল, ওইটার সমাধান আমি জানি। আমি প্রতিদিন নর্মাল আটা কিংবা চালের গুঁড়া দিয়ে মুখ ধুবেন। আপনি প্রতিদিন নর্মাল আটা কিংবা চালের গুঁড়া দিয়ে মুখ ধুবেন, তাহলে মুখের অয়েল থাকবে না। আপনার বাম গালে যে পিম্পল হয়েছে সেটার সমাধানও আমার জানা আছে, তবে বলবো না। আপনি যদি আমাকে পাস করিয়ে দেন তাহলে আপনার পুরো মুখ আমি ফ্রেশ করে দিব, কথা দিলাম। স্যার 7 নাম্বার খাতা, ওদের নাটের গুরু। মেহরুন মির্জা। খাইছে রে, আমি গেছি। কেন লিখতে গেলাম এইসব? খালি খাতা জমা দিলেই তো ভালো হতো। মেহরুন মির্জা। জি জি স্যার। বেশি কিছু না স্যার, শুধু কিভাবে ক্লাসিক্যাল ডান্স করতে হয় তাই লিখেছি। প্রিন্সিপাল স্যার খাতা পড়তে শুরু করলেন। নিবরাজ তাকে থামিয়ে দেয়। আপনি না স্যার, যার খাতা সে পড়ে শোনাবে। আমি? স্যার পড়ুক না, আমি নিজের প্রশংসা নিজে করতে চাই না, আমার শরম করে। তোমাকে পড়তে বলেছে, তুমি পড়বে কেন? পড়ছি। এত ধমকাচ্ছেন কেন? তুমি যে ভালো তাই তাড়াতাড়ি। অপ্রিয় ম্যাডাম, আপনাকে আমি একটু সহ্য করতে পারি না, তারপরে আমি আপনাকে শেখাবো কি করে ক্লাসিক ডান্স করাতে হয়, তবে এখন নয়। আমাকে পাশ করিয়ে দিলে। আমি এই ডান্স খুব ভালো পারি। হাই স্কুল বলতে উপজেলা, জেলা পর্যায়ে প্রথম হয়েছিলাম। বিভাগে ভালো করেছিলাম, তবে ফাইনালে ভালো করিনি কারণ পা কেটে গিয়েছিল। আপনি যদি আমাকে পাশ করে দেন তাহলে আপনাকে আমাদের বাড়িতে দাওয়াত করে নিয়ে খাওয়াবো, সাথে ডান্স তো ফ্রিতে শেখাবো। আপাতত এই পর্যন্ত থাক, আমার হাত ব্যথা করতেছে। আপনি যদি আমাকে পাশ করে দেন তাহলে আমি আপনাকে প্রশিক্ষণ শুরু করব, তা না হলে করব না। নিজ দায়িত্বে যেখান থেকে খুশি সেখান থেকে শিখে নেন গা, আমার কি। যদি এই কথা কোনোভাবে প্রিন্সিপাল স্যারের কানে যায় তাহলে আপনাকে আমি আমার হকি স্টিক দিয়ে মাথা ফাটিয়ে ঢাকা কলেজে ভর্তি করে রাখবো। টাকার কথা চিন্তা করবেন না, ওইটা আমার পাপি দিয়ে দিবে। তোমাদের কি লজ্জা শরম বলতে কিছু আছে? না থাকলে ড্রেস পরেছি কেন? আবার মুখে মুখে কথা বলছো?
আপনি তো বললেন আমাদের লজ্জা শরম বলতে কিছু আছে কিনা। লজ্জা শরম না থাকলে তো আর ড্রেস পরতাম না। স্যার দেখেছেন কি বেয়াদব? সেটা আপনি আজকে জানলেন? মিহু কখনো কারোর সাথে এরকম বেয়াদবি করে না, কিন্তু সবার সামনে এভাবে ওদের অপমান করায় মিহু বেশ চটে গেছে। তাছাড়া কুচুরি বুড়ি ম্যাডামকে তো ও একদমই সহ্য করতে পারে না, আর যাকে মিহু পছন্দ বা সহ্য করতে পারে না তার সাথে তার আমি করবেই। এই মেয়ে, তোমার সমস্যা কি? কোনো সমস্যা নেই। তুমি কি কাউকে ভয় পাও না? মোটেও না। তোমার সব ফ্রেন্ড মাথা নিচু করে রেখেছে আর তুমি টাস টাস করে কথা বলেই যাচ্ছ। ম্যাম, আপনি শান্ত হন, ওকে আমার উপরে ছেড়ে দিন, ওর ব্যবস্থা আমি করছি। ও ভয় পাবে না, ওর ঘাড় পাবে। কথাগুলো বলে নিবরাজ মিহুকে হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মিহু কিছুতেই যেতে চাইছিল না, তাই সোজা ওকে কাঁধে উঠিয়ে হাঁটতে লাগলো গাড়ির দিকে। মিহু তো রাজের পিঠে ইচ্ছামতো কিল ঘুষি দিয়ে যাচ্ছে, কিন্তু তাতে নিবরাজের কোনো রিয়াকশন নাই। সে নিজের মতো হেঁটে চলেছে।